বর্ষা এগিয়ে যেতে থাকে। আবির দৌড়ে বর্ষার পাশে যায়। বর্ষা একবার আবিরের দিকে তাকায়। বর্ষা চুপচাপ হেঁটে যেতে থাকে। আবির বর্ষাকে বলে, বর্ষা, অসময়ে তোমার কথা এত মনে কেন পড়ে আমার? আবির, ভালোবাসো আমাকে? বর্ষা, জানি না। কাউকে ভালোবাসলে সরাসরি বলতে হয়। সরাসরি কথা বলা জানতে হয়, না হলে ভালোবাসা জমে না। বর্ষা, ভালোবাসা জমাতে কি কি লাগে? আবির, কাছে আসতে হয়, মুগ্ধতা ছড়াতে হয়, বলতে হয় ভালোবাসি প্রিয়। বর্ষা, আমিও তোমাকে ভালোবাসি। আবির, ওই আমি কি তোমাকে প্রপোজ করছি নাকি? বর্ষা, হুম করেছ তো। এই যে বললে ভালোবাসি প্রিয়। আবির, আবির কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা কিছু সময় ধরে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবিরকে কেন জানে না, সে সহ্যই করতে পারছে না। জিসানকে ওর খুঁজতে হবে। জিসানকে মনের কথাগুলো বলতে হবে। বর্ষা জিসানকে নিয়ে ভাবতে ভাবতে এগিয়ে যেতে থাকে। বড় চাচু বাসায় আসছে। সাথে বর্ষার বাবাও আছে। সবাইকে একসাথে ডাকল। নীরাকে তার বাবা ইরাদ সাহেব কাছে ডাকলেন। সবার উদ্দেশ্যে বলল, কালকে সকালেই গ্রামে যাব। সবাই রেডি থেকো। সকালেই বের হব। ইরাদ সাহেব আর জিসান ও বর্ষা সবাই একসাথে যাবে। মজা হবে অনেক। নাহিদ সাহেব, সবাই রেডি হয়ে নিবা, কারো জন্য দেরি না হয়। নীরার বিয়ে সেখানে দেওয়ার পুরো প্রস্তুতি চলবে। মুরাদ সাহেব, ওনারা কথাগুলো বলে চলে যায়। সবাই অনেক খুশি, কারণ ঢাকা এরিয়াতে সবাই থাকে। কখনো বাচ্চাদের গ্রামে যাওয়া হয়নি। আবির, বর্ষা, জিসান, নীরা এরা তো কখনো গ্রাম দেখেনি। তাই সবার থেকে ওরা বেশি এক্সাইটেড। স্যারমি রহস্যময় স্যারকে খুঁজে পাচ্ছি না। উনি কোথায় আছে কিছুই জানি না। হয়তো রহস্যময় হয়ে কোথাও আছে। ইশতাক কথাটা বলে থামলেন। ইশতাকের সামনে আলফাজ সাহেব দাঁড়িয়ে আছে। মুখে একরাশ গুরু গম্ভীর ভাব। হাতে সিগারেট, টেবিলে এক কাপ চা। রুমের চার দেয়ালে বর্তমান দেশের প্রধানমন্ত্রী ও মুজিবের ছবি টাঙানো। রুমের এক কোনো সাদা টিউলিপ ফুল। কালো টেবিলের কার্নিশ ঘেঁষে ইশতাক দাঁড়ানো। আলফাজ সাহেব সিগারেটে এক টান দিয়ে আগুন নিভিয়ে স্ট্রেতে বাকি অংশ ফেলে দিলেন। তারপর ঘুরে টেবিলে থাকা চায়ের কাপ হাতে নিলেন। ইশতাকের দিকে তাকিয়ে বলল, তাকে নিয়ে এত কিছু ভাবছ কেন? সে সময় মতো আসবে। না আসলেও কাজ হয়ে যাবে। সে আছে তার মতো, থাকুক কিছু রহস্যময়ী। আলফাজ সাহেব, কিন্তু স্যার ওনাকে খুব প্রয়োজন। আলিফ সাহেবের লোকেরা খুব ঝামেলা করছে। আপনার চেয়ার কেড়ে নেওয়ার প্ল্যান করছে। ইশতাক, হাহাহা, চিন্তা করো না তো। ও যতদিন আছে ততদিন আমার মন্ত্রিত্ব কেউ নিতে পারবে না। সব সরকার প্রশাসন পাওয়ারে চলে, আর আমি চলি মি রহস্যময়ের পাওয়ারে। আলফাজ, পুলিশ যদি তাকে খোঁজে? নিজের ছেলে বলে বারবার বাঁচাতে পারবেন কিনা জানি না। ইশতাক, আরে কিসের পুলিশ? আমার ছেলে ও পুলিশ কেন? ওর ছায়াও তাকে খুঁজে পাবে না। সে হিংস্র তবে বুদ্ধিহীন নয়। আলফাজ সাহেব, কিন্তু আমাদের এখন তাকে প্রয়োজন। তাকে ফোন দিন, আসতে বলুন। ইশতাক। আলফাজ সাহেব চেয়ারে বসলেন। মন্ত্রিসভার বর্তমান সরকারের বুদ্ধিদাতা প্রতিমন্ত্রী বলা যায় আলফাজ সাহেবকে। আর তার সবকিছুতে আছে সেই মি রহস্যময়ী। কিন্তু কে রহস্যময়? ইশতাকের কথামতো রহস্যময়কে কল দেয় তিনি।
কিন্তু ওপাশ থেকে অর্ক নামের একটা ছেলে ফোন রিসিভ করে। আলফাজ ইশতাকের কাছে ফোন বাড়িয়ে দেয়। ইশতাক বলল, উনি কোথায়? ওনার নামটাই তো জানি না। রহস্যময় স্যার কোথায়? ইশতাক, উনি আছে তার কাজে। অর্ক, বড় স্যার খুঁজছে। ইশতাক, বড় স্যার খুঁজলে তিনি ফোন দেবে না। রহস্যময় স্যার বুঝে যাবে কখন তাকে খোঁজা হচ্ছে। আর সেটা আলফাজ স্যারই খুঁজত, তোমাকে বলতো না। অর্ক, সত্যিই দরকার তাকে। ইশতাক, সময়মত পেয়ে যাবে। অর্ক অর্ক ফোন কেটে দেয়। ইশতাক বিরক্ত হয়ে ফোনটা টেবিলের উপর ছুঁড়ে দেয়। আলফাজ সাহেব হাসতে থাকে। তিনি চা শেষ করে ইশতাকের দিকে তাকায়। ইশতাক বলে, রহস্যময়কে কেন কিছু বলেন না আপনি? ওর মতো চললে পার্টিতে কেন তাকে রাখছেন? সবার বেলাতে আপনি কড়া আইন করলেও রহস্যময়ের ব্যাপারে সবসময় এমন কেন করেন? কি কি করেছে? না তার নাম আমরা জানি, আর না তেমন বড় কিছু করে। আমার পিছনেও কতগুলো লোক এনে দেন, আমি নিজেও আপনার জন্য এমন পদ এনে দিতে পারব। ইশতাক, হাহাহা, তুমি না বললে লোক এনে দিতে তোমার পিছনে? আর ওর লোক লাগে না, সে একাই করে দেয়। বুঝলে? তাকে বিরক্ত করো না। কেন তাকে প্রয়োজন সেটা বলো। আলফাজজ সাহেব, পুলিশ অফিসার সাদমান তাকে খুঁজছে। আমাদের উপর সন্দেহ করলেও সাহসের অভাবে কিছু করতে পারছে না। রহস্যময়কে খুঁজছে ও অনেক আগে থেকে। সেই না আসলে বোঝাতে পারব না। আলিফও সমস্যা করছে। অর্ককে জানিয়ে দাও। বাকিটা ও করে নেবে। আপাতত তাকে বিরক্ত না করাই ভালো। আলফাজ সাহেব কথাটা বলে পার্টি অফিস থেকে বের হলেন। রহস্যময় ছেলেটার নাম এ অবধি কেউ জানে না। আলফাজ সাহেব ছাড়া তাকে কেউ দেখেওনি। সেদিন বর্ষাদের ফাংশনে সেই নেচেছিল। জিসানকে সেদিন হাসিবের থেকে বাঁচিয়েছিল। আবার বর্ষাকেও সেভ করেছে। রহস্যময় ব্যক্তিটা আসলে কে? কেন তার অস্তিত্বই খোঁজ পাওয়া যায় না? ইশতাক রুম থেকে বের হল। পকেট থেকে ফোন বের করে। আলিফের নাম্বার বের করে কল দেয়। আলিফ রিসিভ করে। বলো, তোমার সেই রহস্যময় মানুষের কোনো খবর পেলে? আলিফ, না, সে খুব বুদ্ধিমান। তবে তাকে ট্রাপে ফেলে ঠিকই আনব সামনে। জিসান বসে আছে ব্যালকনিতে। বর্ষা এসে পাশে দাঁড়ায়। জিসান ফোন চাপছে। বর্ষা ড্রেস চেঞ্জ করে এসেছে। জিসানের ফোনের দিকে তাকালো। দেখে সেই রহস্যময় ছেলেটার ছবি সেখানে। বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে। চমকেও যায়। বর্ষা তাড়াতাড়ি জিসানের হাত থেকে ফোন নিয়ে বলে, এটা কে? এই ছবি আপনার কাছে কেন? বর্ষা, এটা তো আমি পেয়ে। মানে? এটা আপনি? আমাকে বিপদের থেকে বাঁচিয়েছেন আপনি? বর্ষা। জিসান বর্ষার দিকে তাকায়। রাতুলের থেকে ছবিটা নিয়ে ও দেখছিল। বর্ষা কখন আসবে সে জানত না। কিন্তু বর্ষার চোখে মুখে এই রহস্যময় ছেলেটাকে নিয়ে এত কৌতূহল দেখে জিসান অবাক হয়। সে বর্ষাকে বলে, আমি আসলে জিসান। বুঝেছি, আপনি রহস্যময় হয়ে মানুষকে উপকার করে বেড়ান। জিসান, আমি জানতাম না আমার কল্পনায় থাকা রাজকুমারটা ঠিক এমন হবে। আমি ভেবেছিলাম সে খুব সাধারণ কেউ হবে। তবে না, সে আমার জন্য স্পেশাল। জিসান, আমি ঠিক তোমার মতো কাউকে খুঁজেছি। আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি এভাবে বাসায় আসতে পারতাম না। তোমাকে ভালোবাসি খুব। কথাগুলো বলে বর্ষা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে। জিসানের এমন আকর্ষক ঘটনায় অবাক হয়। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না।
তবে বর্ষাকে সে আগে থেকেই পছন্দ করত। এভাবে সহজে পেয়ে যাবে কখনো কল্পনাও করেনি। জিসান আপাতত নিজেকে লুকায় সত্য থেকে। বর্ষাকে জড়িয়ে ধরে সে, শক্ত করে জড়িয়ে ধরে। বর্ষা বলতে থাকে, আমি কখনো কাউকে ভালোবাসানি। ভালোবাসা কখনো তৈরি হয়নি। ভালোবাসা আমার কাছে যেন মনে হতো প্রকৃতি বদলানোর মতো। প্রকৃতি যেমন কারণে বদলে যেত, তেমনি মানুষের মধ্যে ভালোবাসাটাও বদলে যেতে থাকে। সবাই কখনো সারা জীবন ভালোবাসতে পারে না, কিন্তু আমি অনেকটাই ভুল ছিলাম। ভালোবাসা কখনো প্ল্যান করে তৈরি করা যায় না, হঠাৎ করে তৈরি হয়। তুমি রহস্যময় হয়ে আমার পাশে ছিলে, আমি জানতামই না। ভালোবাসা এখন সরল, সোজা সাপটা। আমার কাছে বিকেলের মতো নরম অনুভূতি। বর্ষা, আমিও তোমাকে ভালোবাসি বর্ষা। তোমার ব্যাপারে জেনেছিলাম, একটু আধটু খোঁজ নিয়েছিলাম। তোমাকে সব ছেলেই প্রপোজ করে গর্জিয়াস ভাবে। যা পেতে পেতে সব ছেলের প্রতি তোমার বোরিংনেস চলে এসেছে। তাই এভাবে রহস্যময় হয়ে তোমাকে ভালোবেসেছি। জানতাম তুমি একদিন সব বুঝবে। দেখো আজ বুঝে গেলে। আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। বর্ষা আরো শক্ত করে জড়িয়ে ধরে জিসানকে। বর্ষার মনে জিসানের প্রতি সত্যিকারের ভালোবাসা জন্ম হয়েছে। কিন্তু জিসান যে একজন মিথ্যুক তা বর্ষা জানে না। রহস্যময়টাকে সে পৃথিবীর কেউ জানে না। অথচ বর্ষা এখন জানে জিসান হল সেই রহস্যময়ী। জিসান রহস্যময়ের ছবি নিয়ে দেখছিল। কিন্তু বর্ষা এমনটা বুঝবে জিসান একদমই কল্পনাতে নেয়নি। তবে বর্ষাকে পেয়ে এখন অনেক হ্যাপি। সে সত্যটা লুকিয়ে রাখবে। বর্ষাকে কোনোভাবেই জানতে দেবে না। বর্ষা আরও কিছু সময় সেখানে থেকে চলে যায়। জিসান হাসতে থাকে। জিসান একটি সিগারেট জ্বালায়। কয়েক টান দিয়ে সে ধোঁয়াগুলো একবারে গোল গোল করে ছাড়তে থাকে। বর্ষাকে বোকা বানাতে পেরে বেশ খুশি লাগছে তার। আবির এসে পাশে দাঁড়ায়। জিসানের হাত থেকে সিগারেট নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। জিসান ঘুরে তাকায়। দেখে আবির এসে দাঁড়িয়েছে ওর পাশে। জিসান মুচকি হাসে। আবির বলে, আমার সিগারেটের গন্ধ পছন্দ না। আবির, আমাকেও তো তোর পছন্দ না। জিসান, এখন মোটেও সহ্য হয় না তোকে। আবির, কেন? বর্ষার জন্য? জিসান, হুম। ইস, তুই একটু আগে আসলি না কেন? বর্ষা আমাকে জড়িয়ে ধরেছিল। দেখলি নাকি লস করলি? জিসান, দেখেছি আমি। আবির, আহা আমার লুজার হিরো ভাই, বড় ভাইয়ের রোমাঞ্চটাও দেখে ফেলেছে। ইস কি লজ্জা, আমি লজ্জা পাচ্ছি। হাহা। জিসান, মজা নিচ্ছিস? শোন, গোল পোস্টে গোলকিপার থাকতেই পারে, তবে কি গোল হয় না? রেফারি তো থাকতেই পারে, তবুও কি ফাউল হয় না? আমি ফাউল করব, তারপর গোল দেব। বর্ষা নামের ট্রফিটা শেষমেশ আমার হবে। আবির, ইস বাচ্চাটা কি কথা বলে। তোর ভাবি হয় বুঝলি? যা ভাগ এখান থেকে। বর্ষা আমার, আর সে তোর মতো লুজারকে পাত্তা দেবে না। আগে মেয়েদের পাত্তা পাওয়াটা শেখ, তারপর মাঠে আসিস খেলতে। জিসান। জিসান কথাটা বলে চলে যায় সেখান থেকে। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। বর্ষা এমন করবে আবির জানত না। জিসানের মধ্যে কি আছে, যে কিনা জিসানকে সবাই ভালোবাসে, আর আবিরকে সবাই ইগনোর করে। আবির হাত মুষ্টিবদ্ধ করে ব্যালকনির গ্রিলে কিল দিতে থাকে। এদিকে বর্ষা বিছানায় এসে বসেছে। সে অনেক খুশি আজ, কারণ এতদিন মনে মনে যাকে চেয়েছে তাকে সে পেয়ে গেছে। এবার ইচ্ছেমতো ফ্লার্ট করবে ছেলেদের সাথে। পার্মানেন্ট কাউকে তো পেয়েই গেছে।
প্লে বয় বা প্লে গার্লেরা একসাথে অনেকগুলো প্রেম করে থাকে, কিন্তু একজনেই পার্মানেন্ট গার্লফ্রেন্ড হিসেবে রাখে। বর্ষা এমন কাউকেই পেয়েছে। এবার আরও বেশি করে ফ্লার্ট করবে ছেলেদের সাথে। বর্ষা নীরাকে নিজের রুমে ডাকল। নীরা তার আপকামিং হাজবেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত। নীরা আসতেই বর্ষা সাইফকে কল দেয়। সাইফ সিগারেট খাচ্ছিল। বর্ষার নাম্বার থেকে কল দেখে সাইফ অবাক হয়। সে তাড়াতাড়ি রিসিভ করে বর্ষা শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, নীরা, আমি অনেক বড় অপরাধী। আজকে যখন সবাই আমাকে বাজে কথা বলছিল, তখন কেবল একজনের চোখেই আমি ভালোবাসা দেখেছি। সবাই অনেক বাজে বিহেভ করেছিল, কিন্তু সে মনে মনে কান্না করছিল, এটা আমি দেখেছি। আমি মানছি যে আমি খুব খারাপ। আমাকে কেউ আর বিশ্বাস করবে না। কিন্তু কি করব? আমি তো ভুল করেছি। বর্ষা, তা সেই একজনটা কে? নীরা, সাইফোর চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছি। সেই ভালোবাসায় ছিল অনুনয়, অনুরোধ, ভালো লাগা। কোনো ক্ষোভ ছিল না। আমি দেখেছি তার চোখে, সে যেন বলতে চাইছে, বর্ষা, তুমি কেন এমন করলে? ফিরে আসো, সব ঠিক করে নেব। কতবার যে কল দিতে চেয়েছি তাকে, আমি ভয় পারিনি। হয়তো আমাকে অনেক কথা শোনাবে, কিন্তু ভালোবাসা তার আছেই। আমি খুব ভালো করেই জানি। বর্ষা, তাহলে তাকে কল দে। ভালোবাসা অনুভব করছিস যখন, তখন কল দিয়ে বকা শুনবি। তবে আমার বিশ্বাস সাইফ ভাই তোকে বকবে না। আমিও জানি একমাত্র ওই ছেলেটাই তোকে ভালোবাসে। নীরা। বর্ষা ফোন কেটে দেয়। নীরা বর্ষার দিকে তাকিয়ে থাকে। নীরার এগুলো পছন্দ না। তবুও বর্ষা ওর বেস্ট ফ্রেন্ড, তাই বর্ষার সঙ্গ দিতেই হচ্ছে। বর্ষাকে নীরা বলে, তুই কবে এসব বন্ধ করবি? নীরা, কখনো না। শোন, ছেলেরা কেমন স্বভাবের জানিস না তুই। বিয়ে বাড়িতে গেলাম, ছেলেরা একবার দেখেই পছন্দ করে প্রপোজ করে দেয়। সরাসরি এসে বলে ভালোবাসি। ভালোবাসা কখনো সাময়িক পরিচয় হয় না, বুঝেছিস তো? আবার কোনো ছেলের প্রপোজাল না করে দিবি, সে পরে আরও কোনো আকর্ষণীয় মেয়ে দেখবে, তাকেও প্রপোজ করবে। ভালোবাসি বলবে তাকে যে। এটা কিভাবে হয়? আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে অন্যকে কেন প্রপোজ করবে? এইসব ছেলেদেরকেই আমি কষ্ট দিই। সাইফ, আকাশ, সুমন, এদের সবারই গার্লফ্রেন্ড ছিল। আমি খোঁজ নিয়েছি, আর আমাকে প্রপোজ করে তারা ওদের সাথে ব্রেকআপ করেছে। এই সব ছেলেদের কি এত সহজে ছাড়ব? বোঝাবো মেয়েরা কোনো ইচ্ছের জিনিস না, চাইলে ছুঁড়ে মারতে হবে। বর্ষা, কিন্তু ওরা তো তোকে ভালোবাসে। এটা সত্য, কিন্তু তুই যে কষ্ট দিচ্ছিস, দেখবি একদিন ভালোবাসা পাওয়ার জন্য কাঁদবি। নীরা, পেয়ে গিয়েছি সেই ভালোবাসা, আর সে হলো তোর কাজিন জিসান। আমি জিসানকে ভালোবাসি, আর জিসানও আমাকে ভালোবাসে। জানিস, ওইদিন যে ডান্স করেছিল ওটা কে? সে ছিল জিসান। রহস্যময় ব্যক্তিটি হল সেই জিসান। বর্ষা, কি মানে? সেদিনের ওই ছেলেটা ছিল জিসান ভাইয়া? নীরা, হুম। দুজনে বসে গল্প করতে থাকে। এদিকে সাইফ বারবার ফোন দিচ্ছে বর্ষাকে। বর্ষা যেন এমনটাই চেয়েছিল, তবে কিছুদিন এসব থেকে নিজেকে বিরত রাখবে। জিসানকে সে কিছুই বলবে না, সে এমন প্লে গার্ল। তবে জিসানকে সে অনেক ভালোবাসবে। কালকে গ্রামে যাবে ওরা সবাই। সকাল হয়েছে। বর্ষার কানে খুব জোরে মিউজিক বাজার শব্দ আসতে থাকে। সকাল হয়েছে কিছু সময় আগে। সাউন্ড বক্সে খুব জোরে গান শুনতে পায় বর্ষা।
শাহরুখ খানের হামকো হামিসে গানটা রিমিক করে নতুন ভার্সনে ডিজে বানিয়ে গান করা হয়েছে। বর্ষা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। রুমের লাইট অন করতেই দেখতে পেল ওর বিছানার পাশে কতগুলো টকটকে তাজা লাল গোলাপ রাখা। বর্ষা গোলাপগুলো হাতে নিল। এখনও যেন সকালে পড়া শিশিরের ভেজা আর্দ্রতা প্রবহমান। জিসানেরও মিউজিকের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে সিগারেটের প্যাকেট খুঁজতে থাকে। সকালে ঘুম ভাঙার পর খালি পেটে ছেলেদের সিগারেট খাওয়াটা অভ্যাস। জিসান কখনো নিজের রুমে বসে সিগারেট খায় না। সে প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন জ্বালিয়ে নিল। তারপর ব্যালকনিতে এসে সিগারেট টানতে থাকে। বাড়ির উঠানে গাড়ি রাখা। কি হচ্ছে জিসান দেখার জন্য সিগারেট নিভিয়ে যখনই চলে আসবে তখনই ওর পায়ে ফুলের টব লেগে টব পড়ে যায়। টবে গোলাপ থাকায় পড়ার কারণে ফুলটা নষ্ট হয়ে গেল। জিসান ফুলের দিকে তাকিয়ে বলল, ইস, ফুলটা নষ্ট করে দিলাম। বাইরে নিয়ে যায় অতসীকে দেওয়া যাবে। জিসান কথাটা ভাবতে ভাবতে ফুলটা হাতে নিল। সে ফুল হাতে নিয়ে এগিয়ে আসছে। বর্ষা ফুলের তোড়াটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হয়। এতক্ষণ বিছানায় বসে সে ভাবছিল কে আমাকে ফুল দিয়েছে। এতগুলো ফুল নিশ্চয় কাছের মানুষ ছাড়া কেউ ফুল দেবে না। বর্ষা দরজা খুলে এসে দেখেই জিসানের হাতে একটা গোলাপ। তারপর বর্ষা রুম থেকে বেরিয়ে দেখে জিসানের হাতে একটি গোলাপ। বর্ষার হাতে ফুলের তোড়া। তাজা গোলাপ ধরে রেখেছে সে। বর্ষা জিসানকে দেখেই ডাকল, জিসান শোনো। হুমম বলো। জিসান, এত ভালোবাসো আমাকে? বর্ষা, মানে কি হলো? জিসান, জানো জিসান, আমি না কল্পনা করতাম যে আমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে, সেই আমার সবকিছু বুঝে ফেলবে। তুমি ঠিক সেটাই বুঝে গেলে। বর্ষা, কি করেছি আমি? জিসান অবাক হয়ে, মজা করছো কেন? আমার বিছানায় পাশে ফুল রেখে গিয়েছ। ভাবছো আমি জানতে পারবো না? বর্ষা এতটাও বোকা না যে তাকে কতটুকু কে ভালোবাসে সেটা বর্ষা জানে। বুঝলে মিস্টার জিসান? বর্ষা, আমি মানে আসলে জিসান। থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার হাতে ফুল আছে, আমার বিছানার পাশে তুমিই রেখেছ। উহু জিসান, আমাকে তো পটিয়ে ফেললা তাড়াতাড়ি। এটা কিন্তু ঠিক না। বর্ষা। বর্ষা কথাটা বলে জিসানের কাছে যেয়ে জিসানের গাল টেনে ধরে। একটু আদর করে সেখান থেকে চলে যায়। জিসান শুধু নির্বাক দৃষ্টিতে বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু শব্দ করে হেসে দিয়ে বলে, আরে বাহ, না চাইতেন সব হয়ে গেল। ফুল নষ্ট করে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম, অথচ কোথা থেকে কি হলো? বর্ষাকে ফুল দিলাম না, আমি হয়ে গেলাম রিয়েল লাভার। বাহ, কিয়া সিন হে, কিয়া মাজাক হে। জিসান, ফুলগুলো আমিই রেখেছিলাম। ভাগ্যটা দেখ, বর্ষা তোকেই বুঝল। অথচ আমি ফুল দিলাম, ক্রেডিট তুই পেয়েছিস। আবির, ও ব্রো, লুজার বয়, সো স্যাড ম্যান। হাসি পাচ্ছে তোর লুজার মুখটা দেখে। আহালে বাবুতা আমাল কাঁদে না গো। জিসান, চুপ কর, সামনে থেকে যা। আবির, এই জিসান কারো অর্ডার মানে না। শোন বর্ষা, এখন আমার, তাই এসবের মধ্যে জড়াবি না একদমই, না হলে তোকে মেরে ফেলবো আমি। জিসান, হিহিহি, আচ্ছা মারিস। আবির কথাটা বলে সেখান থেকে চলে আসে। জিসান পাত্তা দেয় না। জিসান অনেক হ্যাপি। জিসান এসে মিউজিক সিস্টেমের সামনে আসে। রাতুলকে সরিয়ে এসে চেয়ারে বসে মিউজিক অন করে দেয়। বিট বাড়িয়ে দিয়ে সে অরিজিৎ সিং এর কার্লে পেয়ার কার্লে গানটি বাজাতে থাকে। তুম সে হি দিন মেরি, তুম সে হি রাতি।
तुमसे ही राहत मेरी, तुमसे ही पाल मेरी, तुमसे ही काल, तुमसे ही चाहत मेरी, तेरी छाशों में एसे बाँच जाओ, जुदा कोही ना कर पाए। বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে। বর্ষা জিসানকে দেখতে থাকে। জিসানও বর্ষাকে দেখতে থাকে। আবির যেয়ে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষার মন শয়তানিতে ভরে আছে। আবিরকে দেখে বলে, কাল রাতে স্বপ্ন দেখেছিলাম একটা সাধারণ ছেলে, ঠিক তোমার মতো একটা ছেলে আমাকে তার করে চাওয়ার জন্য কত কিছুই না করছে। স্বপ্নটা সত্যি হবে না, তবে আফসোস হচ্ছে। বর্ষা, সত্যিও তো হতে পারে। আবির, কিভাবে? তুমি তো আমাকে খারাপ ভাবো, বোঝা যায়। আমি অনেকটাই খারাপ। সেই জন্য খারাপদের তোমাদের মতো ভালো ইনোসেন্ট ছেলে ভালোবাসবে না। বর্ষা, সুযোগ তো দাও। দেখো ভালোবাসা বিশালতা ধারণ করবে। আবির, একটা শর্ত আছে। রাখবে? বর্ষা, বলো কি শর্ত? আবির, আমি যে তোমার সাথে রিলেশনে থাকব, এটা কাউকে বলা যাবে না। বাইরে থেকে মনে হবে আমরা একে অপরের সাথে কথা বলি না, কিন্তু ভিতরে ভিতরে আমরা প্রেম করব। সবাইকে বুঝতে দেব না কিছু। কেন এমন করছি জানো? বর্ষা, কেন? আবির, কারণ আব্বু হয়তো বিয়ের কথা বলবে তখন। এরপর যদি বলি আমি জুনিয়র একটা ছেলেকে ভালোবাসি, তাহলে কেমন হবে? আর আসল কথা আমি এখন বিয়ে করতে চাই না। বুঝতে পারছো কি বলছি? বর্ষা, ওকে, এটা আর এমন কঠিন শর্ত কি? ওকে, রাজি। সত্যিই আমাকে ভালোবাসবে তো বর্ষা? আমি তো খ্যাত লুজার। আবির, এরকম ছেলে কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে। আমি তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা খুঁজে পেয়েছি। বর্ষা, কখনো আমাকে ছেড়ে যাবে না তো বর্ষা? আবির, এই হলো ছেলেদের সমস্যা। রিলেশন শুরুরই হলো আগে থেকে সব ভাবতে শুরু করে। থাক, ভালোবাসতে হবে না। বর্ষা, আরে মজা করছিলাম। আবির, আচ্ছা রেডি হও, গ্রামে যেতে হবে তো। বর্ষা, তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না। সালোয়ার কামিজের সাথে একপাশ দিয়ে ওড়না, চুলগুলো স্টাইল করে বাঁধবা। তোমাকে অনেক কিউট লাগবে। আবির, আবির কথাগুলো বলে সেখানে থেকে চলে যায়। বর্ষা মনে মনে বলে, হুট শালা, এসব কেউ পরে? আমার যা ভালো লাগে সেটাই পরব। জিসান এসে ওর পাশে দাঁড়াল। বর্ষা জিসানের দিকে তাকাতেই জিসান বলল, আবির এসে কি বলছিল? জিসান, তেমন কিছু না, কোনো ড্রেস পরব জানতে চাইল। বর্ষা, কি পরবা? তোমার যা ভালো লাগে সেটাই পরবা, এতেই তোমাকে সুন্দরী লাগবে। জিসান, হুমম, পরব। কত খেয়াল রাখো আমাকে। আমার ভালো লাগাগুলো তুমি খেয়াল রাখো। কেয়ারিং বয়ফ্রেন্ড। আচ্ছা জিসান, একটা কথা বলার ছিল। বর্ষা, হুম বলো। জিসান, আমরা যে রিলেশনে আছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। জানলে আমাকে তখনই বিয়ে দেবে। আমি এখন বিয়ে করতে চাই না। একটা বড় কারণও আছে, যা তোমাকে পরে বলবো। আপাতত আমাদের রিলেশনশিপটা হাইড করে রাখবা। সবার সামনে আমরা এমন ভাব দেখাবো যেন কেউ কাউকে চিনি না। সবার আড়ালে একে অপরকে অনেক ভালোবাসবো, বুঝেছ? বর্ষা, ওকে, এটা এমন কি? ভালোই হবে। জিসান, ওকে, যাই, রেডি হয়ে আসি। বর্ষা কথাটা বলে চলে যায়। জিসান মনে মনে হাসে, কারণ সেও চাইছিল না বর্ষার সাথে রিলেশনশিপটা জানুক সবাই। কারণ সে বাকি মেয়েদের সাথে ফ্লার্ট করতে পারবে না।
এতে জিসানেরও লাভ হয়েছে। প্লে বয় আর প্লে গার্ল দুজনেই যখন রিলেশনশিপ হাইড করতে চায় তখন বুঝতে হবে এর মধ্যে বিশাল ঘাপলা আছে। আলিফ একটি ফাঁকা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ইশতাক বাইক নিয়ে আলিফের কাছে এসে থামল। বাইক থেকে নেমে সে আলিফের সামনে যায়। আলিফ চোখে সানগ্লাস, বুকে হাত বেঁধে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইশতাক এসেই বলে, মি রহস্যময় কে তা জানা যায়নি। আলফাজ সাহেবের ছেলে, সে এতটুকুই জানি। কখনো তাকে কেউ দেখেনি। কেবল আলফাজ সাহেব যখনই ঝামেলাতে আটকা পড়ে তখন মি রহস্যময় হাজির হয়। ইশতাক, দেখো ইশতাক, আমার এত কিছু জানার তো দরকার নেই। মি রহস্যময়ের জন্যই আমি বারবার মন্ত্রী সভার কাজে নিয়োজিত হতে পারছি না। আমার তাকে চাই, আর খুব শীঘ্রই ফিরে আসব। আমার ওকে দরকার। আলিফ, কোথায় যাচ্ছেন আপনি? ইশতাক, গ্রামে যাব। আমার বোনের ছেলের বিয়ের কথা হচ্ছে, সেখানে যেতে হবে। আলিফ সাহেব, ওকে যান, ফিরে আসলেই সব জানতে পারবেন। আলফাজ স্যারের ছেলে মি রহস্যময়ী। তাহলে এতদিন কোথায় ছিল? ইশতাক। আলিফ সাহেব আর কোনো কথা বললেন না। তিনি গাড়িতে উঠে চালিয়ে চলে গেলেন। উদ্দেশ্য গ্রামে যাবেন তিনি। গ্রামে তার বোনের ছেলে নীরবের বিয়ের কথা চলছে, বড় একটি পরিবারের সাথে। আলিফ সাহেব সেখানেই যাচ্ছেন। আলফাজ সাহেব বাড়িতে বসে আছেন, হাতে পত্রিকা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তাকিয়ে দেখে কতগুলো পুলিশ প্রবেশ করছে। আলফাজ সাহেবের বাসায় পুলিশ? ব্যাপারটা বেশ গুরুতর। আলফাজ সাহেব পত্রিকা টেবিলের উপর রাখলেন। পুলিশ কমিশনার এসে দাঁড়ালেন সামনে। আলফাজ সাহেব বসতে বললেন তাকে। বসুন। সকালে কি মনে করে? ওই যে মি রহস্যময়কে খুঁজে পেতে হবে আমাদের। 3 বছর আগে মি রহস্যময়কে আপনি সামনে আনছিলেন। মানে বলেছিলেন আপনার ছেলে যতদিন আছে ততদিন আপনার কোনো সিকিউরিটি লাগবে না। আসলে ঘটনা এটা না। 3 বছরের মাথায় আপনার ছেলে আপনাকে এই পজিশনে আনার জন্য আলিফ সাহেবের ধ্বংস করে দিয়েছে। ওনার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসছিল, কিন্তু আপনার ছেলে সেটার ফায়দা নিয়ে আপনাকে উপরে তুলেছে, আর আলিফ সাহেবকে নিচু করে দিয়েছে। আলফাজ, তো এটা তো পলিটিক্স। দেখুন অফিসার, এসব ভালোবাসা প্রেম বাচ্চাদের বিষয়। 2-একটা প্রেম হবে, যাবে আসবে, এসব নিয়ে তো মাথা ঘামালে চলে না। এখন এসব নিয়ে কেন প্রশ্ন আসছে? আলফাজ সাহেব, দেখুন স্যার, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে দেশেই আছে, আর সে আবার ক্রাইম করে বেড়াবে। এই জন্য তাকে আমাদের চাই। কমিশনার সাহেব, হাহাহা, পারলে তাকে ধরুন, আমি রিল্যাক্স মুডে আছি। আর সে যে আমার ছেলে এটাও প্রমাণ করুন। আলফাজ সাহেব আর কথা বাড়াল না। তিনি পার্টি অফিসের জন্য রেডি হয়ে চলে যেতে লাগলেন। রাতুল, ফারাদ, অতসি সবাই রেডি হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে। বেশ স্টাইলিশ পোশাক পরেছে সবাই। নীরা আসলো শাড়ি পরে। মেয়েটাকে কালো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে। আবিরও বেরিয়ে এলো নীরার পিছনে। আবির একটা ঢিলেঢালা পাঞ্জাবি পরেছে, তাও অ্যাশ কালারের পাঞ্জাবি। মানাচ্ছে না একদমই আবিরকে। নীরা বলল, কি ব্যাপার আবির, তুই এমন খ্যাত হয়ে গ্রামে যাবি নাকি? নীরা, গ্রামের মানুষেরা সাদাসিধে, এত স্টাইল তারা বোঝে না। খ্যাত মানেই ওদের মতো হবে। গর্জিয়াসের তো কিছু নেই। আবির, ও দিকে তাকা। আবির ঘুরে তাকায়। জিসান আসছে। গায়ে একটি নেভি ব্লু কালারের শার্ট, ভিতরে সাদা টি শার্টে ঘোষ্টের আর্ট করা ছবি।
পায়ে গোটানো স্টাইলে প্যান্ট ও লোফার, হাতে একটি ক্যামেরা। বেশ স্মার্টলি হেঁটে হেঁটে সে এগিয়ে আসে নীরাদের কাছে। নীরা জিসানকে দেখে বলল, ভাইয়া, তোমাকে তো সুপার লাগছে। মেয়ে পটানো স্টাইল। নীরা, তো আমি কি কারো মতো লুজার, খ্যাত নাকি? জিসান, নীরা, হিরো আলমও হয়ে থাকে স্টাইলিশ। এসব হিরো আলম কত দেখলাম। আবির, নীরা, কাউকে আমাকে নিয়ে কিছু বলতে বারণ কর। জিসান, আমি কারো নামে কিছু বলিনি। আবির, শুরু হয়ে গেল তোদের ঝগড়া। ভাই, তোরা আদৌ এক পিতার ছেলে তো? নীরা, আমি তো উড়ে আসছিলাম তাই না? আবির, হয়তো। জিসান, চুপ, বর্ষা আসছে, তাকাও ওদিকে। নীরার কথা শুনে সবাই পিছনে তাকায়। বর্ষা শার্ট, জিন্স এগুলো পরেই আসছে। চুলগুলো স্টাইল করে বাঁধা, ঠোঁটে লিপস্টিক দেওয়া। বেশ সেজেছে সে। আবির রাগী চোখে তাকায় বর্ষার দিকে। বর্ষা আবিরের দিকে তাকিয়ে একটু হাসল। আবির বর্ষার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে বর্ষার শর্তের কথা। তাই সে পিছিয়ে আসে। ওদিকে জিসান বর্ষার শরীর অঙ্গপ্রত্যঙ্গগুলো অবলোকন করতে থাকে। বর্ষার অনেক কিছুই যেন বোঝা যাচ্ছে। জিসান ক্যামেরা হাতে নিল। বর্ষার দিকে ধরে কয়েকটা ছবি তুলে নিল সে। জিসান বর্ষাকে ভালোবাসে, তবে অতটাও না যতটা আবির ভালোবাসে। জিসানের ভালোবাসার উদ্দেশ্য খারাপ। বিয়ের আগেই বর্ষাকে কাছে পেতে চায়। আর আবিরের ভালোবাসার বিশালতা অনেক। উদ্দেশ্যহীন ভালোবাসা আবিরের। তবে আবির অনেক হ্যাপি। বর্ষাকে সে পেয়ে গেছে। সময়ের অপেক্ষা মাত্র। আর বর্ষা সে ভালোবাসা নিয়ে গেম খেলতেই ভালোবাসে। বর্ষা নীরার পাশে এসে দাঁড়াল। সবাই এক এক করে রেডি হয়ে উঠানে জড়ো হয়। নীরা বর্ষার ড্রেসের অবস্থা দেখে বলে, কি ধরনের ড্রেস এগুলো? চেঞ্জ কর যা। নীরা, চুপ, তোর আবির বলে সালোয়ার পরতে। কি জঘন্য পছন্দ তোর ভাইয়ের। অথচ জিসান দেখ, আমাকে বলে আমার যেটা ভালো লাগে সেটাই পরতে। দেখছিস কত ভালোবাসে। কোনো অধিকারই নেই। কিন্তু আবির, শুরুতেই এটা করো না সেটা করো না, উফ, ভালো লাগে না। বর্ষা, শোন, যে তোকে ভালোবাসবে সে কখনো তোর খারাপ চাইবে না। তাই ভালো খারাপ সব দিক ঠিক রেখে সে অধিকার দেখাবে। নীরা, চুপ কর ভাই, আমি আমার মতো। জিসান আছে তো, ওমন খ্যাত বাজে চয়েজ মার্কা ছেলের আমার কোনো দরকার নেই। আমি তো শুধু একটু মজা নেব। বর্ষা, হয়েছে, চল এবার। নীরা বর্ষার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আবির আর জিসান বর্ষার দিকে তাকিয়ে থাকে। বর্ষা আবিরকে মন থেকে পাত্তা দেয় না। কিন্তু আবির এটা বুঝতেও পারে না। আবির তো হাবাগোবা একটি ছেলে। বর্ষা ঠিক এই বিষয়টা নিয়েই আবিরের উপর ভালোবাসার মাইন্ড গেম খেলছে। বেচারা আবির সে না জেনেই কষ্টের চরম সাগরে পড়তে যাচ্ছে। সাইফ হসপিটালের বিছানায় শুয়ে আছে। না খেয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়ে। তবে সারাটা সময় সে বর্ষার কথা ভেবেছে। বেশ তো ঠিক ছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছু সময়। কিন্তু বর্ষা ফোন দিয়ে সাইফকে শুনিয়ে নীরাকে যা যা বলে তা শুনে সাইফ যেন আরও উন্মাদ হয়ে যায়। বর্ষা তো ফোন ইচ্ছে করেই সাইফকে দিয়েছিল। সাইফ বেচারা তো জানে না বর্ষা তার সাথে কষ্টের মাইন্ড গেম খেলেছে। আর তার চক্করে সাইফ এখন হসপিটালে। বর্ষা বর্ষা করে যেন সে পাগল হয়ে যাচ্ছে। তার এখন একটাই উদ্দেশ্য, বর্ষাকে পেতে হবে। বর্ষাকে এখন পাওয়ার জন্য সবকিছু করতে পারবে।
বর্ষার জন্য যদি কাউকে মারতে হয় তবুও সে প্রস্তুত। রহস্যময় যদি বর্ষার পাশে থাকে তবুও তাকে মারতে পারবে সাইফ। গাড়ি চলছে গ্রামের রাস্তার দিকে। আবির, রাতুল, ফারাদ একটি গাড়িতে, বর্ষার বাবা আর জিসান এক গাড়িতে, মেয়েরা সব আরেকটা গাড়িতে। এভাবে সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। 1 ঘন্টা জার্নির শেষে গ্রামের রাস্তার শুরুর দিকে একটি বড় খাবারের দোকানের কাছে গাড়িগুলো এসে থামে। এখানকার খাবার অনেক উপাদেয়, সেজন্য কমবেশি সবাই এই রাস্তা দিয়ে গেলে ব্রেকফাস্ট নয়তো লাঞ্চ আর নয়তো ডিনার সেরে ফেলে। ইরাদ সাহেব সামনের গাড়িতে, তিনি গাড়ি থামাতে বলেন। সবাই গাড়ি থেকে নামে। রেস্টুরেন্টের পাশেই একটা ছোট চা সিগারেটের দোকান। নীরা, বর্ষা আর অতসী গাড়ি থেকে নামে। নীরা ফোনে চ্যাটিং করতে ব্যস্ত। অতসী ফোন নিয়ে বর্ষার সাথে আড্ডা দিতে থাকে। রেস্টুরেন্টের পাশে চায়ের দোকানে বসেছিল 4 জন ছেলে, সজীব, রনি, নাহিদ আর শান্ত। রনি নামের ছেলেটা ছিল ওদের মধ্যে একটু লিডার গোছের। বর্ষাকে দেখেই সে বলল, মাম্মারা দেখ দেখ কি হট মাল রে। ইস, ঝলসে গেলাম আমি। মালটাকে কয়েক ঘন্টা কাছে পেলে কাঁচা চিবিয়ে খেতাম। রনি, চুপ কর, আমারে দেখতে দে। ওহ কি ফিগার। মামা চোখ সরে না, মালটারে বাগে নিতে হবে রে। শান্ত, আহ কি সামনের দুটো জিনিস, এত ভালো ড্রেস সবার পরা দরকার যেন আমরা দেখতে পারি। সজীব, চল ওটারে খাওয়ার চেষ্টা করি। নাহিদ, বর্ষা ওদের দিকে একবার তাকালো। বর্ষার মুখের দিকে তাকানোর থেকে ওরা বর্ষার দেহের খাজ বোঝার চেষ্টা করছে। আর এসবের জন্য আবির তাকে এমন ড্রেস পরতে বারণ করেছে। কিন্তু বর্ষা তো আবিরের কথা শুনবে না। আবির বর্ষাদের পিছনেই দাঁড়িয়েছিল। আবির ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপর রনি বর্ষাকে যেন চোখ দিয়েই গিলে খাচ্ছে। আবির এগিয়ে যায় বর্ষার কাছে। বর্ষার সামনে এসে দাঁড়ায়। অতসীকে বলে, খেতে যা, তোর মা ডাকছে। আবির, আচ্ছা ভাইয়া। অতসী। আবির বর্ষার দিকে তাকায়। চোখে ওর পাওয়ার চশমা। বর্ষা টেরা চোখে আবিরের দিকে তাকিয়ে একটু বিরক্তি প্রকাশ করল। হালকা চাপা রাগ নিয়ে আবিরকে বলল, কি ব্যাপার, তুমি সামনে এসে দাঁড়ালে? দেখছো তো সেলফি উঠাচ্ছি, আর এভাবে তাকিয়ে কি দেখছো হুম? তোমার নজর তো সুবিধার ঠেকেছে না। বর্ষা, খেতে যাও, বাইরে থেকো না। আবির, আমার খেতে ইচ্ছে করছে না, আর এখানকার জায়গাটা তো সুন্দর। তুমি যাও খেতে, এখানে কি করছো হুম? বর্ষা। বর্ষা কথাগুলো বলে আবিরের পিছনে থাকা 4 জন ছেলের দিকে তাকায়। আবিরের লুকিয়ে বর্ষা ছেলেগুলোর মধ্যে থাকা সবচাইতে বেয়াদব ও খারাপ ছেলে রনির দিকে তাকিয়ে মুচকি হাসল। রনি যেন উন্মাদ হয়ে যায়। শান্তকে বলে, ইস, এমন একটা মাল আমাদের দেশেও থাকবে, আহা ভাবি নাই। আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছে। সিগন্যাল পাক্কা, মালটারে আমার লাগবেই। রনি, হো ভাই, আমাদেরও একটু সুযোগ দিস। শান্ত, সব হবে, বাট এই ফইন্নি আবুল মার্কা দেখতে খ্যাত ছেলেটাকে সামনে থেকে সরে না কেন? বেশ তো ভালোই দেখছিলাম জিনিসপাতি। শালারে কি ঝেড়ে আসব? রনি। ওরা সবাই ওদের মধ্যে কথা বলতে থাকে। আবির বর্ষার দিকে তাকায়। বর্ষা আরও বিরক্ত হয়ে যায়। আবির শুরুতে এমন অধিকার দেখাচ্ছে, বর্ষার যা একদমই পছন্দ না। বর্ষার হাত ধরল আবির। রাগে বর্ষার সারা শরীর রি রি করছে। একটু ঝাড়ি দিয়ে বলল, কি আজব ভালোবাসো বলে
হাত ধরে টানটানি করবা নাকি? অনুমতি নিবা না? আর তোমার প্রবলেমটা কি? এভাবে সামনে কেন দাঁড়িয়ে আছো? আমি যেদিকে সরছি তুমিও সরে আমার সামনেই কেন আসছো? বর্ষা, পিছনে থাকা ছেলেগুলো ভালো না। তুমি গাড়ির ভিতরে যাও, না হয় রেস্টুরেন্টের মধ্যে যাও। আবির, দেখো আবির, তোমাকে আমি বারণ করেছি, সবার সামনে আমরা কাপল, তা যেন প্রুভ না হয়। আর আমার উপর এত জোরও দেখাবা না। শোনো, একটা কথা বলি, ভালোবাসার সম্পর্কে একজনকে শাসিত হতে হয় আর মানিয়ে নিতে হয়। তোমাকে শোষিত হতে বলছি না, শুধু আমাকে আমার মতো করে মেনে নিবা। বর্ষা, আচ্ছা দাঁড়াও, এখানেই থাকো। আবির কথাটা বলে গাড়ির মধ্যে যায়। ছেলেগুলো বর্ষার আবার বুকের দিকে তাকাতে থাকে। মনে মনে বর্ষাকে নিয়ে বাসরও সেরে ফেলেছে ছেলেগুলো। সমাজে কিছু ঐতিহাসিক নরখাদক মনের মানুষ থাকে, যারা মেয়েদেরকে একটু সুযোগ পেলে বিছানাতে কল্পনা করতে শুরু করে দেয়। এই রকম ছেলেদের মানসিকতা ঠিক কতটা জঘন্য, তা যদি ছেলেদের মন পড়া যেত, তাহলে কোনো মেয়ে আর বাইরে বের হতো না। রনি বসা থেকে উঠে দাঁড়ায়। বর্ষার কাছে আসার চেষ্টা করে। বর্ষা আরও হাসি দেয়। রনি বর্ষার কাছে প্রায় এসে গিয়েছে, কিন্তু তার আগেই বর্ষার সামনে আবির এসে হাজির। আবির বর্ষার ব্যাগ থেকে একটা ওড়না এনে আবারও সামনে এসে দাঁড়িয়েছে। বর্ষা বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকায়। কি সমস্যা তোমার? বারবার এমন করছো কেন? অসহ্যকর করে দিচ্ছ তুমি। বর্ষা, তুমি যাবা না তো ভিতরে, তাই তো? আবির, না যাব না, খেতে ইচ্ছে করছে না আমার। তোমার প্রবলেম হলে তুমি যাও, এখানে বারবার আসছো কেন, আজব তো। বর্ষা, ওকে ফাইন, ওড়নাটা নাও। তোমার বুকটা। আবিরের গালে একটা চড় বসিয়ে দেয় বর্ষা। আবির চোখ বন্ধ করে আশেপাশে তাকালো। কেউ দেখছে না তাদেরকে। আবির কিছুই বলল না। বর্ষার আগে গজগজ করতে করতে বলল, ছি, তোমার দৃষ্টি এতটা নীচ, এতটা জঘন্য। ছি আবির, আমি তোমাকে শুধু ভেবেছিলাম খ্যাত, লুজার, হাবাগোবা। কিন্তু না, আমি ভুল, তুমি এতটা খারাপ মনের মানুষ জানা ছিল না। বর্ষা, কি হয়েছে ম্যাম, এখানে কোনো সমস্যা? রনি। রনি এসে বর্ষার মুখ নয়, বুকের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু বর্ষার সেটা নজরেই পড়ে না। সে আবিরের দিকে তাকিয়ে আছে। তবে পরিস্থিতি সামলাতে বর্ষা বলল, নামই হিরো, কোনো সমস্যা নেই। আমার ছোট ভাইয়ের মতো একটা ছেলেকে একটু শাসন করছি। যান এখান থেকে। বর্ষা, না, কোনো সমস্যা হলে বলতে পারেন, আমি বিনা দ্বিধায় হেল্প করব। রনি বলল, না, সমস্যা নেই, এখান থেকে যান। আবির, চুপ কর শালা, আচ্ছা ম্যাম, আসি। রনি। রনি সেখান থেকে চলে যায় টং দোকানে। বর্ষা আবারও আবিরের দিকে তাকায়। বর্ষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আবির ওর হাতে থাকা ওড়নাটা বর্ষার মাথার উপর দিয়ে, বুকের উপর দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর ওর হাত ধরে টেনে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। রনি বিরক্ত হয়ে আবিরকে গালি দিতে থাকে, শালা, মা দেখতেও দিলই না ঠিকমতো। মেয়েরা আহম্মক, ছেলেটা বুঝতে পেরেছে আমরা তাকে দেখছি, মজা নিচ্ছি, কল্পনাতে বিছানা গরম করছি। অথচ মেয়েটা বুঝলই না। রনি, সবাই বের হোক, হালারে দেখছি। তুই শুধু মেয়ের নাম্বার নে, আমরা ছেলেটারে ধরে বোঝাবনি গার্ডের স্বাদ কেমন হয়। শান্ত। আবির সবার শেষে এসে বসে খাবার টেবিলে। বর্ষা বিরক্ত নিয়ে নীরার পাশে যেয়ে বসে। সবারই খাওয়া প্রায় শেষ। আবিরের খাবার চলে আসে। সবাই তখন খাবার শেষ করে উঠে যেতে থাকে।
বড় আব্বু ইরাদ সাহেব আবিরের দিকে তাকায়। আবিরকে বলে, কি ব্যাপার, তুই এখনো শেষ করিস নিজে? ইরাদ সাহেব, ক্ষুধা লাগছে তো বড় আব্বু, একটু খাই। আবির, আচ্ছা খা, আমরা দেখি ওয়েট করি, তাড়াতাড়ি খা। বড় আব্বু। সবাই বাইরে আসে। বর্ষা না খেয়েই নীরার সাথে বাইরে চলে আসে। নীরা এতক্ষণ দেখেনি বর্ষার গায়ে ওড়না পেঁচানো। নীরা ফোন চাপা অফ রেখে বর্ষার দিকে হা করে তাকিয়ে থাকে। বর্ষা নীরার এমন করে তাকানো দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? বর্ষা, তোর গায়ে ওড়না? বাহ, কে পরিয়ে দিয়েছে, দারুণ লাগছে। তুই তাহলে ওড়না ব্যবহার করলি? নীরা, আরে ধুর তোর লুজার, খ্যাত ভাই এটা পরিয়ে দিয়েছে। অসহ্য লাগছে। বজ্জাত ছেলে, আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। বর্ষা, চুপ কর, ও কেমন জানি আমি। নীরা, কেমন? বেয়াদব একটা ছেলে। জিসান। জিসান এসে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষা জিসানকে দেখে হাসল। অনেকটাই ভালো লাগছে এখন। বর্ষা জিসানের সঙ্গ সবসময় পেতে চাই, কিন্তু হয়ে উঠছে না। জিসানের সাথে একটু সাইডে আসলো বর্ষা। জিসানকে বলে, জিসান, তুমি যাকে ভালোবাসবে তার উপর অধিকার খাটাবে নাকি স্বাধীনতা কেড়ে নেবে? জিসান, অবশ্যই স্বাধীনতা দেব। তোমার যা ভালো লাগবে তাই করবা। জিসান, জানো, ওই দোকানে থাকা কয়েকটা ছেলে আমার দিকে হা করে তাকিয়েছিল। ভাবখানা দেখে মনে হচ্ছিল এমন সুন্দরী মেয়ে ওরা কোনো দিন দেখেনি। বর্ষা, হুমম, দেখতে হবে না কার গার্লফ্রেন্ড। সুন্দরী তো হতেই হবে। আর আমার জানটাকে ওরা দেখবেই, এতে ক্ষতি কিসের? সুন্দর জিনিসকে দেখতেই পারে। জিসান, জিসান তুমি এত ভালো কেন? আবির একটা অসহ্যকর ছেলে। মন চাচ্ছে ওরে কয়েকটা চড় দিই। দেখতেই ইচ্ছে করে না আমার। উফ, দিন দিন সে আরো বিরক্তিকর হয়ে যাচ্ছে। বর্ষা, সে কোথায়? এখনো ভিতরে? দাঁড়াও, আবিরকে রেখেই আমরা সবাই চলে যাব। ওকে একটু শাস্তি তো পেতেই হবে। সবাই রেস্টুরেন্ট থেকে বাইরেই আছি। আবিরকে রেখে গেলে সে বুঝতেও পারবে না। জিসান। জিসান কথাটা বলে সবার কাছে আসল। সবাইকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আমরা কখন পৌঁছাব? সবাই তো রেডি হয়ে গাড়িতে বসে আছে। সবাই ওঠো, দেরি কেন করছো তোমরা? জিসান সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। ইরাদ সাহেব ফোনে কথা বলছিলেন। তিনি এসে শুধু জিসানকে জিজ্ঞাসা করে, সবাই কি গাড়িতে উঠেছে? জিসান অকপটে রিপ্লে দেয়, হ্যাঁ আব্বু উঠেছে। চলো তো তাড়াতাড়ি, গ্রাম ঘুরব। সবাই গাড়িতে উঠে বসল। রনি জানালার কাছে আসে। বর্ষা একটা কাগজে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়ে জানালা দিয়ে কাগজটা ছুঁড়ে দেয়। গাড়ি স্টার্ট করা হলো। আবির খাবার শেষ করে ওয়াশরুমে যেয়ে হালকাভাবে ফ্রেশ হতে থাকে। বর্ষা ডান গালে চড় দিয়েছে। হালকা ব্যথা হয়েছে ওর। তবে আবির কিছুই মনে করেনি। সে এটাকে ভালোবাসার স্পর্শ হিসেবেই গ্রহণ করেছে। আবির ফ্রেশ হয়ে বাইরে বের হল। বিলের ওখানে আসতেই রেস্টুরেন্ট মামা জানায় অলরেডি বিল পে করা শেষ। আবির ঘুরে বাইরে তাকায়। দেখে সেখানে ওদের কোনো গাড়িই নেই। আবির সামনে পিছনে তাকায়, কিন্তু গাড়ির কোনো চিহ্নই নেই। আবির পকেটে হাত দেয়, ফোন বের করে। কল দিতে যাবে তখনই রনি এসে সামনে দাঁড়ায়। আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আবিরের ফোন ওর হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলে, কি মাম্মা, তখন তো হিরো হয়ে মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে গেলেন।
দেখেন আপনার হিরোইনের নাম্বার আমার হাতে। রনি কাগজ নাড়িয়ে আবিরকে দেখাতে থাকে। আবির সাথে সাথেই কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। রনি চিৎকার দিয়ে ওঠে। রাগে আবিরের ফোনও রান্তায় ছুঁড়ে মারে রনি। আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরে গালে পরপর দুটো চর বসিয়ে দেয়। আবির কিছুই বলতে পারে না। ব্যথায় আর ভয়ে সে যেন কেঁদে ফেলে। এমনিতে সে হাবাগোবা একটা ছেলে, তার উপর আবিরকে এভাবে মারছে। ভাই, আমাকে কেন মারছেন? আবির, তুই ওর নাম্বার ছিঁড়ে দিয়েছিস কেন? জানিস ওরে আমার ভালো লাগছে। ওই ওরে ধর। রনির কথা মতো ওরা তিনজন ছেলে দৌড়ে আসে। আবিরকে ওরা চারজন পেটাতে থাকে। আবির রাস্তার উপর শুয়ে পড়ে। ওরা সমানে লাথি মারে। আবির চিৎকার করে ওঠে। সে অসহায়, কিছুই যেন তার করার নেই। সে ভয়ে চুপসে গেছে। ইচ্ছেমতো আবিরকে ওরা পেটাতে থাকে। জিসানেরা গ্রামে এসে পৌঁছাল। বিশাল বড় একটি প্রাসাদ টাইপ বাড়ি নীরার নানুর। চারটে গাড়ি এসে থেমেছে সেখানে। সবাই এক এক করে নামল। নীরার নানু এসে নীরাকে আগে জড়িয়ে ধরে। তারপর সবার সাথে বেশ হাসি মুখেই কুশল বিনিময় করে। নীরাকে সবাই অনেক আদর করে। নানুমণিরা আরও বেশি আদর করে। জিসান ভেবেছিল খুব সিম্পল বাড়ি হবে, কিন্তু না, জিসান এসে অবাক হয়ে গেছে এত বড় বাড়ি দেখে। নীরার কাছে যায় ও। নীরা শোন। জিসান, মম, বলো কি হয়েছে? নীরা, তোর মাকে কি বড় আব্বু পালিয়ে নিয়ে গিয়েছিল? না হলে তোর নানু তো বড় আম্মুর আহম্মকের সাথে জীবনেও তোর মাকে বিয়ে দিত না। জিসান, কি বলো এসব? আমি জানি না। নীরা, বুঝেছি। তা তোর সেই চান্দু কোথায়? কি নাম তার? জিসান, নীরব ওর নাম। কয়েক বাড়ি পরেই বাসা। ভালো একটা ছেলে। নীরা, যাকে ভালোবাসা হয় সেই পৃথিবীর সবচাইতে ভালো হয়। বর্ষা, যেমন তুই সবার কাছে ভালো। নীরা, বাদ দে, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। বর্ষা, বর্ষার দিকে এলাকা বা বাড়ির সবাই তাকিয়ে আছে। কারণ গ্রামে এমন শার্ট প্যান্ট পরা মেয়েদের দেখায় যায় না। বর্ষা যেন একটি এলিয়েন। ভুল করে সে এখানে চলে এসেছে। নীরা, বর্ষা, জিসান, অতসী সবাই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কেউ একজন পিছন থেকে এসে নীরার চোখ চেপে ধরে। নীরা হাতের উপর হাত রেখে বোঝার চেষ্টা করে কে এসেছে পিছন থেকে। নীরা অনুভব করে বলে, শুভ, আমি জানি এটা তুই। সামনে আয়। নীর, তুই আমাকে কিভাবে চিনে ফেলিস? শুভ। শুভ নীরার কথার উত্তর দিয়ে সামনে এগিয়ে আসে, কিন্তু ভুল করে বর্ষার পায়ের উপর পা দিয়ে আসে। সাথে একটু হালকা ধাক্কা লাগে। বর্ষা টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু শুভ এক হাত ধরে এক ঝটকা টান দিয়ে বর্ষাকে টেনে সোজা করে দাঁড় করাল। বর্ষা চমকে যায়। শুভ বর্ষার দিকে তাকায় না। নীরার সামনে এসে দাঁড়ায়। কত বছর পরে দেখছিস, তবুও চিনে ফেললি। তুই জিনিয়াস। শুভ, হয়েছে, পাম দিতে হবে না। নিধি কোথায়? তাকে তো খুঁজেও পাওয়া যায় না। নীরা, আছে কোথাও। চল বাদ দে, শুভ। আরে দাঁড়া, পরিচয় করিয়ে দিই। আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা, আর ওটাকে তো চিনিস। ও হলো জিসান। যদিও কখনো গ্রামে আসেনি। নীরা, কিন্তু আবির কোথায়? শুভ, তাই তো, আবির কোথায়? নীরা, আছে হয়তো, খ্যাত পোলা গ্রাম ঘুরে দেখছে। জিসান,
চলো সবাই ভিতরে যায়। শুভ ওদেরকে নিয়ে ভিতরে চলে আসে। শুভ হল নীরার মামাতো ভাই, আর নিধি হল শুভর বোন। গ্রামে আসা মানে সব কাজিনেরা এক হয়ে আড্ডা মাস্তি করবে। সবাই ঠিক এটার জন্যই প্রস্তুত হচ্ছে। আবির রাস্তার থেকে উঠার চেষ্টা করছে। গায়ে অনেক ব্যথা ওর। রনিরা তাকে অনেক মেরেছে। এরপর তারা বাইক নিয়ে বর্ষার উদ্দেশ্যে চলে যায়। আবিরকে যখন মারছিল তখন দু একজন থামাতে এলেও রনি ওদেরকে ছুরি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। সেই জন্য কেউ আর এগিয়ে আসেনি আবিরকে বাঁচানোর জন্য। আবিরের গাল ফেটে রক্ত বের হচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা চারজন আবিরকে লাথি মেরেছে চারপাশ থেকে। পিঠ আর পেট প্রচণ্ড ব্যথায় যন্ত্রণা শুরু করে দিয়েছে। আবির শোয়া থেকে উঠে দাঁড়াল। রক্ত বমি শুরু হয়। তল পেটে অনেক লাথি খাওয়ার জন্য এমন ব্যথা হয়ে বমি শুরু করে দেয়। তবে গাল বেয়ে রক্ত বের হতে থাকে। আবির কোনো রকমে হেঁটে দূরের ওই রেস্টুরেন্টের মধ্যে যায়। রেস্টুরেন্টের মালিক আবিরকে ধরে চেয়ারে বসায়। পানি এনে দেন তিনি। আবির গালে চোখে মুখে পানি ছিটিয়ে নিল। চশমাতেও রক্ত জমে গেছে। লোকটা আবিরকে বলে, আপনার কিছু লাগবে? আবির থেমে থেমে উত্তর দেয়, একটু টিস্যু পেপার চায়, আর ব্যথার ঔষধ আমি নিতে পারব। লোকটা জানায়, এদিকে আশেপাশে তো কোথাও ডাক্তার বা ঔষধখানা নেই। একটা কাজ করুন, কিছু দূর গেলে একটা বড় গ্রাম পড়বে, ওখানে সবকিছু পাবেন আপনি। আবির কোনোরকম খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে। বারবার পিছনে তাকায় কোনো গাড়ি এদিকে আসছে কিনা। কোথায় যাবে সে জানে না। টিস্যু পেপার দিয়ে সে চশমাটা মুছে নিয়েছে। রনিরা একটা ফুটবল সহজ সরল ছেলেকে মেরেছে। আবির উদ্দেশ্যহীনভাবে হাঁটছে আর পিছনে তাকাচ্ছে। হঠাৎ আবির দেখে একটা সাদা রঙের প্রাইভেট কার ওর দিকে এগিয়ে আসছে। আবির দূর থেকে হাত ওঠায়, গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাত উঠিয়ে কয়েকবার নাড়াতেই আবির যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না। অসহ্য যন্ত্রণা আর ব্যথা যেন তাকে কাবু করে দিয়েছে। আবির হাত উঠিয়ে নাড়ানোর সময় ধপ করে রাস্তার পাশে পড়ে যায়। এমন সময় গাড়িটা এসে থামে আবিরের ঠিক পাশে। গাড়িতে একজনই ছিলেন, আর সে হল আলিফ সাহেব। আলিফ গাড়ি থেকে নেমে বাইরে আসে। আবিরকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। আবির বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করছে। আলিফ সাহেব প্রশ্ন কনে, কে তুমি? এখানে এভাবে পড়ে আছো কেন? আলিফ সাহেব, আমি যাব। আবির থেমে থেমে উত্তর দেয়, কোথায় যাবে তুমি? আর দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। ওঠো তুমি। আলিফ সাহেব, পারছি না। আবির, আরে ওঠো, এভাবে পড়ে থাকলে সবাই ভাববে তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছ। এখন গাড়িতে ওঠো, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আলিফ সাহেব। আলিফ সাহেব শক্ত করে আবিরকে ধরে। সে কোনো রকম টেনে তুলে আবিরকে গাড়ির মধ্যে নিয়ে যায়। কি করবে তিনি ভেবে পাচ্ছে না। তবে আগে আবিরকে ঠিকমতো সুস্থ তার করতে হবে। আলিফ সাহেব গাড়িতে বসে। আবির ওনার পাশের সিটে বসা। চোখ বন্ধ করে আবির বিড়বিড় করছে, আর মাঝে মাঝে জোরে কাশছে। আলিফ সাহেব এমনিতে একজন নেতা, তবে গ্রামে নিজেকে গোপন রেখেই আসছে। কারণ রহস্যময় যদি জানতে পারে আলিফ সাহেব শহরের বাহিরে, তবে ওনার জন্য বড়ই বিপদ আছে। আলিফ সাহেব আবিরকে হেল্প করার চেষ্টা করে। আপাতত গ্রামের দিকে যেয়ে কোনো ডাক্তারকে দেখাতে হবে তাকে। আবিরকে সেখানে রেখেই চলে আসবে। আলিফ সাহেব গাড়ি স্টার্ট দিয়ে জোরে টান দেয়। নীরার নানু হানিফ শেখ বেশ সচ্ছল মানুষ। গ্রামে থেকেও যেন প্রভাবশালী হওয়ায় বেশ নাম ডাক ওনার।
তবে ক্ষমতা তেমন নেই, কিন্তু সম্মানটা আছে অনেক। আর হানিফ সাহেবের বাড়ি থেকে কয়েক বাড়ি পরেই নীরবদের বাসা, যার সাথে তিনি নীরার বিয়ে ঠিক করেছে। এজন্য বাড়িতে সবাইকেই দাওয়াত করেছেন। ঢাকা থেকে সব মানুষ এসে জড়ো হয়েছে বিশাল প্রাসাদময় বাড়িতে। গ্রামেও যে এত সুন্দর বাড়ি থাকবে কেউ তা আশা করেনি। শুভ সবাইকে নিজের নিজের থাকার জায়গা দেখিয়ে দিল। মনে মনে সে আবিরকে খুঁজছে, কিন্তু আবিরকে কোথাও পাচ্ছে না। হয়তো আছে, কিন্তু শুভর চোখে পড়ছে না। আবিরকে খোঁজার চেষ্টা করেও কাজের জন্য আবার ভুলে যাচ্ছে সে। সবাই এতটাই ব্যস্ত যে আবির আসেনি এটা কারো চোখেও পড়ছে না। সবাইকে খাবার দেওয়া হয়। বর্ষা ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে এসে বসেছে। নীরার নানু বাড়িতে ছেলের থেকে মেয়েদের সংখ্যা বেশি, তবে সবচাইতে স্মার্ট যে ছেলেটা আছে সে হল শুভ। আর শুভ এখনো অবধি বর্ষার দিকে তাকায়নি। ওদিকে জিসান মনে মনে নিধিকে খুঁজছে, কারণ বাড়িতে এত আত্মীয় আসা সত্ত্বেও যে মেয়ে বাইরে আসছে না, সে মেয়েকে জিসান দেখার জন্য মনে মনে বেশ এক্সাইটমেন্টে আছে। তাছাড়া মেয়েগুলো জিসানকেও যেন একটু বেশি হাইপ করছে। জিসান এগুলো এনজয় করলেও বর্ষা কিস্তু জিসানের দিকে তাকিয়ে বেশ জেলাস হচ্ছে। এজন্য বর্ষা শুভর সাথে চান্স নেওয়ার চেষ্টা করে। বর্ষা নীরার পাশে বসেছে। হালকা জলযোগের ব্যবস্থা করা হয়েছে। শুভ খাবার টেবিলের তত্ত্বাবধানে আছেন। শুধু শুভ নয়, শুভর সাথে জাইন, তপু ওরাও আছে। জাইন আর তপু হল শুভর বেস্ট ফ্রেন্ড। শুভ নীরার কাছে আসে খাবার বেড়ে দিতে। নীরাকে দিয়ে সে চলেই যাচ্ছিল, তখনই বর্ষা বলে, নীরা তোর কাজিন এমন কেন? আমার প্লেটে যে খাবার নেই সেটা কি তিনি দেখছেন না? বর্ষা, সরি শুভ। সরি কিসের? আদব কায়দা নেই, খাবার দিন। বর্ষা। শুভ আর চোখে বর্ষার দিকে তাকায়। বর্ষার প্লেটে খাবারে যা আইটেম ছিল সব একসাথে একেবারে অনেকগুলো ঢেলে দিয়ে দূরে এসে দাঁড়ায়। বর্ষা চোখ বড় করে অবাক হয়ে শুভর দিকে তাকায়। নীরা, অতসী সবাই হাসতে থাকে। নীরা বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই। শুভ ওরকমই, কেউ তাকে অর্ডার করে না। কারো কিছু দরকার হলে তাকে শুধু বললেই হবে। তুই ঝাড়ি দিয়েছিস, এবার বুঝলি তো কেমন লাগে? নীরা, তোর ভাইকে তো আমি পড়ে দেখছি, দেখি কেমন অ্যাটিটিউড দেখায়। বেশি ভাব কম নিতে বলবি আমার সামনে। বর্ষা কি সেটা তো ও জানে না। এমন কাঁদাবো যে টিস্যু পেপারসও বিরক্ত হয়ে যাবে চোখের পানি দেখতে দেখতে। বর্ষা, তুই আমার সব কাজিনদের ছাড়লি না, তবে নিশ্চিত তুই শুভর ব্যাপারে ফেল হবি। আর তুই যা শুরু করেছিস, 12 ভাতারি অ্যাওয়ার্ডটা তোর পেতে আর বেশি দেরি নেই। নীরা, কি যাতা বলিস? বর্ষা, আচ্ছা সরি নীরা। চুপ কর, 12 ভাতারি কথাটা তো আমার জন্য কম হয়, আরও বেশি হবে, 24-48। বর্ষা, ও মা গো, ভাবলাম রাগ করেছিস। আবির খা। আচ্ছা এই আবিরটা কোথায় গিয়েছে? নীরা, কি জানি, দেখ কোথায় বসে আছে। ঢং দেখলে বিরক্ত লাগে, খালি অধিকার দেখায় আমার উপর। বর্ষা, ভালোবাসা বশো বুঝবা না তুমি। আম্মু এখনো আবিরকে খুঁজেনি। আবির যে এখানে নেই বা বাইরে আছে তা জানতে পারলে এতক্ষণ সব তোলপাড় করত। নীরা। বর্ষা চুপচাপ খেতে থাকে। বর্ষার পাশে আরও দুজন নীরার মেয়ে কাজিন এসে বসে। জিসান খাবার টেবিলের নিচ দিয়ে বর্ষার পা ছোঁয়ার চেষ্টা করছিল। জিসান একটু পা বাড়াতেই কার সাথে যেন পায়ের স্পর্শ লাগে। এমনিতে জিসান স্টাইলিশ ছেলে, মেয়েরা একটু গুরুত্বই দিচ্ছিল।
তবে জিসান এমন কাজ করবে তা বর্ষার পাশে বসা একটি মেয়ের যেন কল্পনাতেও ছিল না। মানে জিসান বর্ষা নয়, অন্য একটি মেয়ের পায়ের সাথে পা ঠেকিয়ে বসে আছে। মেয়েটাও ইশারাতে জিসানকে দেখে হাসতে থাকে। শুভ, জাইন আর তপু দাঁড়িয়ে আছে দূরে। শুভ দেখে ওর বোন নিধি সিঁড়ির উপরে বেশ দূরেই দাঁড়িয়ে আছে। নিধি দেখতে বেশ সুন্দরী, তবে বাড়ির বাইরে তেমন বের হয় না। সে দূরে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে দেখছে, কিন্তু যাকে দেখার জন্য সে এসেছে তাকেই খুঁজে পাচ্ছে না। মনে মনে বলল, আবির কোথায়? ছেলেটা যে কি করে? কাল রাতেও তো বলল সবার আগে আমার সাথে এসে দেখা করবে, কিন্তু এখানে নেই। অসহ্য। নিধি নিজের রুমের দিকে যায়। সবার খাওয়া শেষ হয়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু বাড়ির কেউ এখনো আবিরের খোঁজ নেয়নি। কি সাংঘাতিক একটা ব্যাপার। আলিফ সাহেব গ্রামে আসে। গ্রামে ডাক্তারখানা চেনে না তিনি। ভাবতে থাকে কি করবেন। হঠাৎ মনে পড়ে তার ভাগ্নের কথা। ফোন বের করে নীরবকে কল দেয়। নীরব বাড়িতেই ছিল। নীরব বলে, মামা, কোথায় তুমি? মা তোমাকে খুঁজছে, অথচ তোমার কোনো পাত্তা নেই। এত সময় তো লাগার কথা না। নীরব, তোদের গ্রামের বাজারে এসে দাঁড়ালাম মাত্র। একটা ঝামেলা হয়ে গেছে। আলিফ সাহেব, কি ঝামেলা? আমি কি আসব? নীরব, হুমম, আসলে ভালো হয়। একটা ছেলে রাস্তার পাশে পড়েছিল। মনে হচ্ছে তাকে কেউ খুব মেরেছে। মর্মর অবস্থা। সাথে করে আনতে হলো। ওদিকে তো কোথাও ডাক্তার পেলাম না। চলে আয়। নীরব তার মামার কথা শুনে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। বাইকে করে 5 মিনিটের মধ্যে গ্রামের বাজারে চলে আসে। মামার সাথে কথা বলে সে গাড়ির দিকে আসে। দেখে একটা ছেলে শুয়ে আছে সিটের সাথে হেলান দিয়ে। খুব খারাপ অবস্থা ছেলেটার। নীরব বলে, সামনেই ডাক্তার আছে, চলো ওনাকে নিয়ে যায়। নীরব, হুমম চল। ওরা দুজন আবিরকে ডাক্তারের কাছে আনে। ডাক্তার চেকআপ করে জানায় 2 দিন বিছানা রেস্ট থাকতেই হবে, তাকে বাড়িতে নিয়ে যায়। খাবার দিয়ে ঔষধগুলো খাইয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। আলিফ সাহেব নীরবের দিকে তাকায়। অচেনা একটি ছেলে আবির, তাকে এভাবে বাসায় নিয়ে যাবে, কেমন অন্যরকম লাগছে। তার উপর নীরবের বিয়ে নিয়ে ঝামেলা, বাড়িতে আত্মীয় থাকবে। অপরিচিত একজন, কিন্তু এভাবে এখানেও তো ফেলে রেখে যেতে পারছে না। হঠাৎ নীরব বলে, মামা চিন্তা নাই, চলো আমাদের বাসায় নিয়ে যায়। যে কোনো একটা রুমে থাকবে সে। তারপর না হয় শোনা যাবে কি হয়েছে, তার বাসা কোথায়। নীরব, সমস্যা হবে না তো? আলিফ সাহেব, না হবে না, যা হবে পরে দেখা যাবে। চলো ওকে নিয়ে যায়। নীরব। নীরব আর আলিফ সাহেব আবিরকে সাথে নিয়ে নিজেদের বাড়িতে আসে। নীরবদের বাড়ি থেকে বেশ কয়েক বাড়ি পর হানিফ শেখের বাড়ি। ওনার নাতনির সাথে নীরবের বিয়ের কথা হচ্ছে। নীরব আবিরকে সাথে নিয়ে গাড়ি থেকে নামল। আলিফ সাহেব আসবে বলে সবাই অপেক্ষা করছিলেন। আলিফের সাথে অসুস্থ নতুন একটি ছেলেকে দেখে চমকায় সবাই। নীরবের মা এসে বলে, ভাই এই ছেলেটা কে? পরিচিত একটা ছেলে, আসতে আসতে অসুস্থ হয়ে পড়েছে। আলিফ, হাতে পায়ে মুখে ব্যান্ডেজ কেন? নীরবের মা, পরে সব বলবো। নীরব, তুই যা, ওকে রুম দেখিয়ে দে। আবির শুধু চোখ উঁচু করে তাকাচ্ছে, কোনো কথা বলার শক্তি নেই তার। আবিরকে নিয়ে নীরব একটি রুমে আসলেন। তাকে শুয়ে দিয়ে নীরব জোরে জোরে ডাকতে লাগল।
মীরা, এই মীরা, এদিকে আয়। মীরা নাম উচ্চারণ করতেই একটা মেয়ে দৌড়ে আসে সেই রুমে। মীরার মাথায় ওড়না টানা। গ্রামের মেয়ে, তাই বেশ পরিপাটি সাজ। তবে নীরবের বিপরীত হয়েছে সে। মীরা আসতেই নীরব বলল, ছেলেটার ঔষধ যখন ঘুম ভাঙবে একটু মনে করে খাইয়ে দিস। আমার অনেক কাজ আছে। খাবারটাও একটু এনে দিবি। সারাদিন তো কোনো কাজ করিস না, শুধু ফোন চাপিস, ওনার দিকে একটু খেয়াল রাখবি। নীরব, আচ্ছা ভাইয়া, এটা কোনো কাজ হলো? করে দেব, চিন্তা নাই। মীরা, গুড, থাক তাহলে আমি যাই। নীরব কথাটা বলে রুম থেকে বের হয়। মীরা হল নীরবের ছোট বোন। অতসীর বয়সে, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মীরা আবিরের পাশে এসে দাঁড়াল। আবিরের মুখের দিকে তাকায়। ছেলেটার চোখে মুখে একটা অদ্ভুত ভালো লাগা আছে। মীরা একবার খুব কাছে গেল। আবিরের চোখ থেকে চশমাটা খুলল ও। মীরা একটু দুষ্টু, তবে সবার সাথে ভালো ব্যবহার করে। আবিরের চশমা ছাড়া মুখের দিকে তাকায়। কেমন যেন বেমানান লাগছে তার কাছে। মীরা আবিরের চশমা নিজের চোখে পড়ে নিল। সাথে সাথেই মাথা হালকা ঘোর দিয়ে মীরাকে ধপ করে বিছানায় বসতে বাধ্য করে আবিরের পাওয়ার চশমাটা। মীরা একা একা বলল, কানা ছেলে, এত পাওয়ার ওয়ালা চশমা ইউজ করে কেন? ছেলেটা কে? মামা তো বলেনি ছেলেটা কে। ভাইয়ার বন্ধু? না না, ভাইয়ার থেকে ছোট হবে। তাহলে কে? বেশ মিষ্টি দেখতে তো ছেলেটা। হুর ছেলে কি মিষ্টি দেখতে হয়? মেয়েরা হয় মিষ্টি। মীরা আবিরের চশমা নাড়াতে নাড়াতে কথাগুলো ভাবতে থাকে, আবিরের মুখের দিকে তাকিয়ে। আবির অঘরে ঘুমাচ্ছে, আর মীরা পাশে বসেই আছে। ছেলেটার মুখে এত মায়া, সেই ছেলেকে কারা মেরেছে বা কি হয়েছে, কেন হয়েছে, সবকিছু বসে বসে মীরা ভাবতে ব্যস্ত। আলফাজ সাহেব পায়চারি করছে অনেকটা সময় ধরে। বেশ কিছু সময় হলো ওনার ছেলের কোনো খোঁজ নেই। প্রতিদিন একবার করে হলেও ওনার ছেলে তার সাথে কথা বলত, কিন্তু আজকে একবারও খোঁজ পাননি তিনি। হঠাৎ ওনার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অর্কের নাম্বার থেকে কল এসেছে। তিনি ফোন রিসিভ করে। হ্যালো স্যার, আমরা আসছি আপনার কাছে। শুনলাম পুলিশ নাকি ঝামেলা করছে। দেখি ব্যাপারটা। অর্ক, আমার ছেলে কোথায়? আলফাজ সাহেব সাথেই আছে, সেই আপনাকে ফোন দিতে বলল। অর্ক, আচ্ছা তাকে পাঠিয়ে দাও, তোমাদের আসার দরকার নেই। আলফাজ সাহেব। অর্ক ফোন কেটে দেয়। অর্কের সামনে দাঁড়িয়ে আছে রহস্যময় ছেলেটা। ডান হাতে তার সিগারেট। জ্বলন্ত সিগারেট এমনিতেই পুড়ে যাচ্ছে। মাঝে মাঝে 1 থেকে 2 টান দিচ্ছে সে। অর্ক বলে, ভাই স্যার যেতে বলেছে। রহস্যময় ছেলেটা হাত থেকে সিগারেট ফেলে দিল, পায়ের সাথে পিষে বাইকের দিকে এগিয়ে যায়। বাইকের চাবি ঠিকভাবে বসিয়ে সেলফ স্টার্ট দিয়ে বাইকে টান দেয়। অর্করা দাঁড়িয়ে থাকে। রহস্যময় অনেকটাই দূরে চলে এসেছে। পরিচিত জায়গা থেকে বাইকের স্পিড তুলে সে অনেকটা দূর চলে আসে। রাস্তার একপাশে বাইক রাখে ও পিছনে ঘুরে তাকায়। অর্ক বা চেনা কেউ নেই সেখানে। সে মাথা থেকে হেলমেট খুলল। হেলমেটটি বাইকের উপর রেখে মুখ থেকে মাস্কটাই খুলে ফেলল। মাস্কের দিকে তাকিয়ে রহস্যময় কিছু সময় ধরে শব্দহীন হাসি দিল। তারপর পকেট থেকে লাইটার বের করে মাস্কে আগুন ধরিয়ে জোরে জোরে হাসতে থাকে সে। রাস্তার পাশের ডোবাতে মাস্কটি ছুঁড়ে মারে তিনি। তারপর একটি সিগারেট জ্বালায়। সিগারেটে টান দিয়ে বলে, মিনো ফেস এখন সবার সামনে দাঁড়িয়ে আছে।
কিন্তু তাকে চেনার আর দেখার মতো কেউই নেই। হাহাহা ইশতাক, তোমার সাথে তো দেখা হবে আমার, কিন্তু সেটা সময়ে নয়, অসময়ে দেখা হবে। মি রহস্যময় হেলমেট পরে নিল। তারপর বাইকের উপর চেপে বসে বেশ জোরেই বাইক চালাতে থাকে। উদ্দেশ্য আদনান সাহেবের সাথে তার দেখা করতে হবে। নীরা এখন আবিরকে খুঁজতে ব্যস্ত। সারা বাড়ি প্রায় খোঁজা শেষ, কিন্তু আবিরকে কোথাও পাচ্ছে না। আবিরকে দুপুর থেকেই খুঁজে পাচ্ছে না সে। এটা যদি ওর মা মানে বড় মা জানতে পারে তাহলে অনেক ঝামেলা সৃষ্টি হবে। তাই কাউকেই বলছে না নীরা। নীরা উপর থেকে নিচে নেমে আসছে। তখনই নিধি এসে সামনে দাঁড়ায়। নিধিকে দিকে নীরা বলে, তোর সাথে কথা নেই, আমি এসেছি, দেখা করেছিস? নীরা, সরি আপু, দেখা করতামই, তবে সবার আড়ালে। নিধি, বুঝছি, তো কি খবর বল? নীরা, আপু, আবির আসেনি? তাকে রেখে তোমার চলে এসেছ? কেন তাকে আননি গ্রামে? নিধি, আবির তো ছিলই, কিন্তু এখন যে কোথায় সেটাই জানি না, খুঁজছি তাকে, ওর ফোনটাও অফ। নীরা, ভাইয়াকে বলো আবিরকে খুঁজে আনতে। নিধি, শুভকে তো? খুঁজছি ওকে, দেখি কি করা যায়। চিন্তা করিস না, শুভকে বলছি আমি। নীরা শুভকে খোঁজার জন্য বাইরে আসে। শুভ নেই সেখানে, ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর বন্ধুদের সামনে বর্ষাও দাঁড়িয়ে আছে। তপু আর জাইন বর্ষাকে দেখতে ব্যস্ত। নীরা এসে দাঁড়ায় তপুদের সামনে। শুভ কোথায় রে? নীরা, গিয়েছে কোথায় জানি না, বলল আসছি। নীরা, ওটা তোর বান্ধবী? সিঙ্গেল নাকি? তপু, কেন রে, কি দরকার? নীরা, ভাব দেখে মনে হচ্ছে সিঙ্গেল। তপু, থাক, আমি কথা বলে আসি। দেখলি না কেমস করে হাসছে মেয়েটা, আমি প্রপোজ করব ভেবে রেখেছি। জাইন, মেয়ে দেখলেই প্রপোজ করতে হয়? বেয়াদব, যা সামনে থেকে। নীরা, বর্ষা আসে নীরার পাশে, জাইনকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার নীরা, ওনাদের সাথে আমার পরিচয় করিয়ে দিবি না? বর্ষা, নে তুই পরিচয় হ, ভালো লাগছে না, যা খুশি কর। নীরা, নীরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা জাইন আর তপুর দিকে তাকায়। তপু যেন ফিদা হয়ে গেছে বর্ষাকে দেখে। তপু বলে, আমি তপু আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তপু, পছন্দ করে ফেলেছেন আমাকে তাই না? কিন্তু আমার তো এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি তাকেই ভালোবাসব যাকে বিয়ে করতে পারব। বর্ষা, আপনাকে নিজের করে নেওয়ার যথেষ্ট দিক আমার আছে। তপু, তাই নাকি? মনে হচ্ছে সিঙ্গেল লাইফটা থেকে বের হব। আজ যদি কেউ আমাকে প্রপোজ করত, আমি মনে হয় দেখতে বাজে। বর্ষা, আপনি এত মিশুক, ফ্রিলি কথা বলেন, আহা। জাইন, গ্রামে প্রথমবার এসেছি, আর বাড়ি থেকে কখনো আব্বু বের হতে দেয় না। ছেলেদের সাথে কখনো এভাবে কথাও বলা হয়ে ওঠেনি আমার। তাই ভেবেছি আপনারা ইজি হয়ে কথা বলবেন, আমারও ভালো লাগবে। আমাকে বেয়াদব মেয়ে ভাবছেন তাই না? বর্ষা, না না, একদমই না, আপনাকে দেখেই বোঝা যায় আপনি অনেক ভালো। আমাদের সাথে যত খুশি কথা বলতে পারেন। বর্ষা, হ্যাঁ পারি, তবে এমন একটা স্পেশাল মানুষ থাকা দরকার যার সাথে রাত জেগে কথা বলতে পারব। আমাকে কেয়ার নেবে, আমাকে খুব ভালোবাসবে। বর্ষা, সব হবে, শুধু আপনি অনুমতি দিন। জাইন, হাহাহা বাই।
বর্ষা তার প্লে গার্লের কাজ শুরু করে দিয়েছে। জিসান দূর থেকেই এগুলো দেখছে। বর্ষা ঘুরে তাকিয়ে দেখে জিসান তাকে দেখছে। সে তাড়াতাড়ি জিসানের কাছে যায়। জিসান একটু রাগ দেখানোর ভঙ্গিতে চলে যেতে চাই, কিন্তু তখনই বর্ষা বলে, আমি পেরেছি। বর্ষা, মানে কি পেরেছ? জিসান, তোমাকে রাগাতে। এটাই নীরার সাথে বাজি ছিল। তুমি নাকি আমি কোনো ছেলের সাথে কথা বললে রাখবে না। বাট নীরা ভুল, আমি সঠিক। আর বলো না, ছেলেগুলো নাকি একটা মেয়েকে পছন্দ করে। নীরাকে বলছিল হেল্প করতে। নীরা তো নীরবের সাথে ব্যস্ত, সেজন্য আমি হেল্প করে দিচ্ছি। আর শোনো, তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি কোনো ছেলের সাথেই কথা বলি না প্রয়োজন ছাড়া। সো, যদি তোমাকে দেখেছি কথা বলতে দেখো, তোমার খবর আছে। জিসান বর্ষার এমন ভালোবাসাময় শাসন দেখে আরও ইমপ্রেস হয়ে যায়। দুজনে অনেকটা সময় কথা বলতে থাকে। ওদিকে আবির। আবির হালকা চোখ মেলে তাকায়। গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে সে। হাতে আর পেটে যেন আরও বেশি ব্যথা হয়েছে। আমি কোনো রকমভাবে নড়ার চেষ্টা করল। তখনই এক সুপ্ত মিষ্টি মেশানো কড়া ধাঁচের চিকন স্বরে কে যেন আবিরকে বলল, এই মি কানা, একদম ওঠার চেষ্টা করবেন না। যদি ব্যথা পান, তাহলে ভাইয়া আমাকে সহ আপনাকে উপর থেকে ফেলে দেবে। চুপচাপ শুয়ে থাকেন। আবির কথাগুলো শোনে, ভালোমত চোখ মেলিয়ে চাইল সামনের দিকে। একটা অপরিচিত মেয়ে বসে আবিরের চশমা নিয়ে নেড়েচেড়ে দেখছে, আর আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেয়েটার ঐন্দ্রজালিক চেহারার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। মীরা মেয়েটার গায়ের রং ফর্সা না, দেখতে কালো, কিন্তু আবিরের চোখের গভীরতায় মীরা যেন এক জোনাক পোকা। কি মায়া দুটি চোখ! মীরা অতটাও কালো না যে বিরক্ত হবে মানুষ। মীরার চোখের দিকে তাকিয়ে আবির যেন কোথায় হারিয়ে গেল। আবিরের এমন হা হয়ে তাকানো দেখে মীরা খিলখিল করে হাসতে থাকে। ওর খিলখিলিয়ে হাসির শব্দ যেন বদ্ধ ঘরে প্রতিধ্বনি হচ্ছে। আবির উপলব্ধি করে নারী সে তো কোনো পদ্মফুল। হোক সে শুকনো তবুও সে ফুলিত। নারীর হাসির শব্দেও মাদকতা থাকে। মীরা আবিরের চোখের সামনে হাত এনে ঠাস করে একটা চুটকি বাজাল। আবির চমকে যায়। মীরা এটা দেখে আরও হাসতে থাকে। মেয়েটা বেশ হাসতেই পারে। আবির একটু লজ্জা পেল। মীরা হাসতে হাসতে বলল, এই শুনুন, আপনার নাম ধাম কিন্তু জানি না। আপনি একটা চোর। অপরিচিতরা সবগুলোকে আমার চোর মনে হয়। মীরা, আমি চোর না। আবির থেমে থেমে কথাটা বলল। তাহলে কে আপনি? মীরা, আমি আবির। আমি কোথায়? আবির, আপনি কোথায় আছেন জানেন না? আপনি আছেন আমাদের বাড়িতে। আপনি একটু উঠতে পারবেন? মানে বসতে পারবেন? খাবার খেতে হবে, তারপর ঔষধ। মীরা, আচ্ছা, কিন্তু আমার চশমাটা দিন। আবির, হা হা হা, আপনি তো আবার কানা। মি কানা? আবির, চশমা ছাড়া আপনার চোখ দুটো কিন্তু অনেক কিউট। মানে খরগোশের মতো। মীরা। আবির কিছু বলল না। শোয়া থেকে বসার চেষ্টা করল, কিন্তু আবিরের ফুটবল শরীর দেখে মীরা বলে, থাক, আপনার কষ্ট করতে হবে না। আসুন। মীরা এগিয়ে যায় আবিরের দিকে। মীরার ওড়না দিয়ে আবিরের চশমাটা মুছে ওর চোখে পরিয়ে দেয় সে। তারপর আবিরের হাত ধরে মীরা ওকে বসিয়ে দেয়, সাথে হেলান দিতেও বলে আবিরকে। আবির মীরার এমন বিস্ময়কর কেয়ার দেখে বারবার নিস্তব্ধ দুপুরের মতো নীরব পরিবেশের এক ক্লান্ত পাখি হয়ে যাচ্ছে। আবিরকে বসিয়ে দিয়ে মীরা বলল, হাত তো নাড়াতে পারছেন না। আচ্ছা, আমি খাইয়ে দিই।
হা করুন। মীরা, না থাক, আমি পারব। আবির, সংকোচতার কিছু নেই। আমি কিন্তু অনেক রাগী একটা মেয়ে। আমার কথা না শুনলে আমি অনেক রেগে যাই। তখন কিন্তু আপনার সাথে আর কথায় বলবো না। মীরা, রাগ তো মেয়েদেশর সৌন্দর্য বহন করে। আবির, বাব্বাহ, তা আমার মতো এই কালো মেয়ের কি এমন সৌন্দর্য দেখলেন? মীরা, কালো বলে কি তুমি সুন্দর নও? পৃথিবীর সবাই সুন্দর, বিশেষ করে কালো মেয়েরা আরও বেশি সুন্দর। আবির, কিভাবে? মীরা, কোনো মেয়ের হাসি সুন্দর, আবার কারো চোখ, আবার কারো কথা, কালো গলার আওয়াজ সুন্দর। আপনার চোখ আর হাসির শব্দ সবচাইতে বেশি সুন্দর। আবির, মীরা খাবার মাখাচ্ছিল। আবিরের মুখ থেকে কথাগুলো শুনে সে থেমে যায়। আবিরের চশমা পরা চোখের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে ছেলেটা তাকে মিথ্যে বলছে কিনা। আবির খাবার প্লেটের দিকে তাকিয়ে আছে। মীরা মুচকি হাসল, কারণ মীরাকে কেউ কখনো প্রশংসা তো দূরে থাক, ওর দিকে বাড়ির মানুষ ছাড়া অপরিচিত কেউ ভালো করে কথাও বলেনি। বান্ধবীদের থেকে কালো হওয়াতে শুনতে হয় কড়া গলায় অসহ্যকর অনেক কথা। এজন্য প্রশংসা শুনে মীরা অবাক হয়। আবিরের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আবির তাকে মিথ্যে বলে মন জয় করছে কিনা। কিন্তু না, আবিরের চোখে মীরার প্রতি সত্যিই প্রশংসার এক সরল রেখা লেগে আছে। মীরা আবারও খাবার মাখিয়ে আবির মুখের সামনে হাত বাড়িয়ে রেখে দিল। আবির একবার মীরার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মীরা কিনা বিরক্ত হয়েছে তার উপর। না, মীরার চোখে মুখে আবিরকে সেবা করার এক বিশাল আনন্দঘন আলাপন লেগে আছে। আবির আর দেরি করে না, তাড়াতাড়ি খাবার মুখে পুড়ে নিয়ে চিবাতে থাকে। মীরা যেন বেশ শান্তি পাচ্ছে আবিরের মতো একটা সহজ সরল ছেলেকে খাইয়ে দিতে পেরে। ইশতাক দাঁড়িয়ে আছে আলিফের বাড়ির সামনে। রহস্যময় আলফাজ সাহেবের সাথে দেখা করে এসেছেন। রহস্যময় শুধু জানে ইশতাক তার বাবার সাথে বেইমানি করছে। ইশতাকের সামনে এসে দাঁড়াল। বাইক একদম কাছে রেখে দাঁড়ায় রহস্যময় ছেলেটা। ইশতাক বিরক্ত গলায় বলল, কি ব্যাপার, চোখে দেখোস না বাইক রাখার জায়গা এটা? হালার পো ইশতাক। রহস্যময় ছেলেটি মাথা থেকে হেলমেট খোলে। ইশতাক ছেলেটার দিকে তাকাল। রহস্যময়কে এখনো কেউ চেনে না। সে হেলমেট নামিয়ে ইশতাকের দিকে তাকিয়ে বলল, একটু আগুন হবে? সিগারেট খেতাম। রহস্যময় ছেলেটা, তো গায়ের কাছে এসে গাড়ি রাখতে হবে? যদি কিছু হয়ে যেত? ইশতাক, আগুনের শিখা খোঁজে শুকনো কাঠ, বাজপাখি খোঁজে বিশাল আকাশ, আর আমি খুঁজি রক্তের গন্ধ, মানে আগুন খুঁজি। আমাকে একটু আগুন দেবেন? সিগারেট জ্বালাবো। ছেলেটা, কে তুই? এমন রহস্যময় কথা বলিস কেন? ইশতাক, আমি মরিচিকা, খুঁজি ধোঁয়াশা। রহস্যময় ইশতাকের বুক পকেট থেকে আগুনের লাইটার নিয়ে সিগারেটে আগুন জ্বালায়। দুটো টান দিয়ে সে সিগারেট ফেলে দিয়ে লাইটারটা আবার ইশতাকের বুক পকেটে রেখে দেয়। মাথায় হেলমেট পরে নিয়ে বাইক খুব জোরে টান দিয়ে সেখান থেকে চলে আসে। ইশতাক শুধু স্তব্ধ হয়ে হাঁ করে তাকিয়ে থাকে চলে যাওয়া অচেনা ছেলেটার দিকে। ইশতাক ছেলেটার কথাগুলো বোঝার চেষ্টা করে, কিন্তু তার যেন কোনো কিছুই মাথায় প্রবেশ করছে না। বাইকার আর পিছনে তাকাল না। সে বেশ স্পিডে বাইকে চালিয়ে চলে যায় তার নিজ গন্তব্যে। বর্ষা জিসানের থেকে চলে এসেছে। নীরার বাড়ি থেকে একটু পর নীরবদের বাসায় যাবে তারা। বর্ষা অর্কের সামনে গেল। অর্কের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ছেলেরা এমনিতে মেয়েদের জন্য একটু উইক ফিল করে, তার উপর সুন্দরী কোনো মেয়ে যদি মুচকি হাসি দিয়ে থাকে
তাহলে ছেলে তাকে বউ, বাচ্চার মা সব ভাবা শুরু করে দেয়। অর্ক বর্ষার পাশে এসে দাঁড়ায়। অর্ক বলে, আচ্ছা, আমি যদি আপনাকে প্রপোজ করি, আপনি কি রাজি হবেন? অর্ক, আমাকে তো তেমন কেউ প্রপোজ করেনি, হাতে গোনা কয়েকজন ছাড়া, তাও আমার সাথে ফ্লার্ট করার জন্য। এখন যদি কেউ মন থেকে প্রপোজ করে, সেটা কি ফিরিয়ে দেওয়া যায়? কিন্তু আমার না, নিজেকে বেশ অসহায় মনে হয়। চার দেয়ালে আর বন্দি থাকতে ইচ্ছে করে না। একটা স্বপ্নের রাজকুমার পক্ষীরা যে এসে আমাকে ঘুরিয়ে বেড়াবে সারা আকাশ। আমি মেঘ হব, মেঘের সাথে গল্প করব। বর্ষা, যদি তোমার পাশে হাতটি ধরে কল্পনাতে মেঘ হই, তুমি কি আমার স্বপ্নের সেই রাজকন্যা হবে? পক্ষীরাজ ঘোড়ায় চড়া রাজকুমার না হয়ে যদি পায়ে হাঁটা সরু রাস্তায় তোমার সঙ্গী হই, খুব কি ক্ষতি হবে? অর্ক, বাব্বা, বেশ গুছিয়ে কথা বলো তো। ইমরেস হচ্ছি। বর্ষা, হুমম, ওই ছেলেটা কে, যার সাথে এতক্ষণ কথা বলছিলেন? বেশ হেসে হেসেই কথা বলছিলেন দেখলাম। অর্ক, ওহ, ওই স্টাইলিশ ছেলেটা? ওটা তো আমার ভাইয়া সম্পর্কে হয়। নাম জিসান। জিসান ভাইয়া হয় আমার। কেন বলো তো? 1 মিনিট, তুমি কি আমাকে সন্দেহ করছো? বর্ষা, না না, একটু জেলাসি ফিল করছিলাম। আচ্ছা, সে তো ভাইয়াই হয়। আমি ভাবলাম হয়তো অন্য কিছু। অর্ক, ভাবলাম হয়তো আমার সেই স্বপ্নের রাজকুমার খুঁজে পেয়েছি। কিন্তু না, এই ছেলেটাও বাকি ছেলেদের মতোই। কথা বলবো না আর তোমার সাথে। বর্ষা, বর্ষা কথাটা বলে সেখান থেকে চলে যায়। অর্ক হাবার মতো দাঁড়িয়ে থাকে। বর্ষা মনে মনে হাসতে থাকে অনেক। ফ্লার্টের আরও এক ধাপ এগিয়ে যায় সে। জিসানকে ভাইয়াও বানিয়ে দিয়েছে। এবার পালা রিফাতকে পটানোর। নীরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আবিরকে পেল না। আবিরের ফোন অফ। এখন নীরা ভাবছে বাসায় কি জানাবো? না থাক, যদি মা জানে তাহলে আমার বিয়ে নিয়েও টানাটানি হয়ে যাবে। আমাকেই খুঁজে বের করতে হবে। নীরা বাইরে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে। তখনই বাড়ির ভিতর থেকে নীরা শুনতে পায় তার মায়ের গলা। নীরা, এই নীরা, রাতুল, অতসী, ফারাদ, কই তোরা? আমার আবির কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটা যে কই গেল? সারাদিন বড় মা করে বেড়ায়, আজকে তো দেখলাম না। তোরা কোথায়? নীরা, তুই কি? নীরা ভয় পায়। যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। ওর মা আবিরকে এখন খুঁজছে। নীরা তাড়াতাড়ি বাড়ির মধ্যে যায়। শুভকে ফোন দিতে থাকে। শুভ রিসিভ করে। শুভ রিসিভ করতেই নীরা বলা শুরু করে, হারামি, কোথায় ছিলি? তোকে কত জায়গাতে খুঁজেছিলাম, ফোনটাও অফ ছিল তোর। আবিরকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ও আসেনি। তুই একটু খুঁজে দেখত। নীরা, কি বলিস, আবির আসেনি? সে তো আসছিল বলেছিলি। তাহলে কোথায় গেছে? শুভ, জানি না, তুই আবিরকে খুঁজে এনে দে। বাড়িতে যদি কেউ জানে আবির আসেনি, তাহলে বুঝতে পারছিস কি হবে? বিয়ে ক্যান্সেল। ওরে, আমি নীরবকে ভালোবাসি রে। আমার বিয়ে ভাঙলে আমি হারপিক খাব। নীরা, চুপ কর ছেমরি। এত বড় হয়ে বিয়ের জন্য লাফাচ্ছিস কেন? আর হারপিক খাবি কেন? তোর মুখ বাথরুম নাকি? দামি জিনিস খাবি, এসব হারপিক খাই কেউ? আর মরার সময় তোর শেষ ইচ্ছে হিসেবে তোর মিলাদে বিরিয়ানির ব্যবস্থা করতে বলিস, যেন আমরা খেয়ে তোর জন্য দোয়া করতে পারি, যেন মরার পর তুই আর নিঃশ্বাস না নিতে পারিস, সেই দোয়া। শুভ, কুত্তা, তুই মজা নিচ্ছিস?
আবিরকে প্লিজ খুঁজে এনে দে। নীরা। নীরা ফোন কেটে দেয়। নীরব ফোন করেছে। নীরার সাথে সাথেই রিসিভ করে। ওপাশ থেকে নীরব বলে, এই তোমার ফোন বিজি দেখায় কেন? নীরব, শুভর সাথে কথা বলছিলাম। একটা ঝামেলা হয়ে গেছে। আমার কাজিন, মানে তোমাকে না আবিরের কথা বলেছিলাম, তাকে খুঁজে পাচ্ছি না। নীরা, কি বলো? বাচ্চা নাকি সে? কি হয়েছে? নীরব, সে আমাদের সাথে গাড়িতে উঠেছিল। এখন দেখি সে কোথাও নেই। আম্মু যদি জানে আবির নিখোঁজ, তোমার সাথে আমার চিরবিদায় হয়ে যাবে। তখন আমি ইঁদুর মারা ঔষধ খাব। নীরা, আরে কি বলো? ইঁদুর মারা ঔষধ খাবা কেন? বিড়াল মারা ঔষধ খাবা, শুয়োপোকা মারা ঔষধ খাবা। মিলাদে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে। নীরব, চুপ করো তো। কি করছো? নীরা, মামা আসছে। আর মামার সাথে একটা ছেলে আসছে। বাজারে যাচ্ছি, মামার জন্য রাতের বাজার করব। কালকে তো তোমার আমাদের বাসায় আসবে। দেখো মামাকে। নীরব, মামার সাথে একটা ছেলে মানে? কে সে? নীরা, নাম জানি না। আর ছেলের কথা তুমি জানতে চাইছো কেন? নীরা, তুমি কিন্তু তোমার প্লে গার্ল বান্ধবী বর্ষার মতো হয়ে যাচ্ছ। নীরব, চুপ, এমনি জানতে চাইলাম। আবিরকে যদি না পাওয়া যায়, তাহলে বাসায় কি বলবো? নীরা, জানি না, রাখছি। নীরব ফোন কেটে দেয়। আবিরকে কেউ খুঁজে পাচ্ছে না। তবে নীরা তাড়াতাড়ি ওর মায়ের কাছে যায়। বড় মাকে খুব কষ্টে নীরা এখন ম্যানেজ করে। যদিও বাসায় বড়রা কেউ নেই। কমবেশি এখন সবাই আবিরকে খুঁজছে। কিন্তু জিসান ছাদে দাঁড়িয়ে আছে। আবিরের কথা ভেবে অনেক হাসি পাচ্ছে ওর। আবিরের কথা ভাবতেই মনে পড়ে ওর মায়ের মুখটা। আবির আর জিসানের মা একই মহিলা। আবির হওয়ার পর তিনি মারা যান। আর জিসান আবিরকে বেশি করে দোষারোপ করত তার মায়ের মৃত্যুর কারণ হিসেবে। জিসানকে তাদের মা বেশি আদর করত। কারণ তার মা পালিয়ে চলে এসেছিল জিসানদের বাবার কাছে। আর জিসান ছিল তাদের প্রতীক্ষিত সন্তান। জিসানকে কোলে নিয়ে রাহেলা বেগম নিজের বাপের বাড়ি গিয়েছিল। কিন্তু সেখানে তাকে কেউ মেনে নেয়নি। জিসানের বাবাকে শুধুমাত্র নীরার মা মেনে নিয়েছিল। সেজন্য নীরার মা ওদের দুজনকে অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে আবিরকে ভালোবাসে তিনি বেশি। আবিরকে একদমই সহ্য করতে পারে না জিসান। আর তার জন্য আবিরকে ওখানে রেখেই এসেছিল। জিসান কল্পনা করতে থাকে, আবির, তুই তো জানিস না রনিরা তোকে কেন মেরেছে। কারণ আমি ওদেরকে টাকা দিয়েছিলাম। আমি জানতাম ওরা বর্ষাকে বাজে নজরে দেখছিল। কিন্তু আমি কিছুই বলিনি। কেন বলিনি জানিস? কারণ তুইও বর্ষার পাশে দাঁড়িয়ে ছেলেগুলোকে দেখছিলি। তোর চোখে মুখে বর্ষার প্রতি সত্য ভালোবাসা থাকলেও সে তোর মতো খ্যাত ছেলেকে ভালোবাসবে না, তোর ভালোবাসাটাও দেখবে না। আর আমি বর্ষাকে সুযোগ বুঝে ব্যবহার করে ছেড়ে চলে যাব। বর্ষার মতো মেয়েকে আমি ডোন্ট কেয়ার লিস্টে রেখে দিই। আর সেই বর্ষা আমার জন্য পাগল। হা, আমি বর্ষাকে ভালোবাসা দেখাবো, তুই ভালোবাসা দিবি। কিন্তু সে তোরটা নয়, আমারটা বুঝবে। রনিরা বর্ষাকে দৃষ্টি দিয়ে গিলে খাচ্ছিল। অথচ আমি সবটা দেখে কাউকে কিছু বলিনি। তুই হিরোর মতো বর্ষার কাছে গিয়েছিস, একটা চড়ও খেয়েছিস। আমি এটা দেখে হেসেছিলাম। কিন্তু তুই সামনে আসাতে রনিদের চোখে মুখে তোর প্রতি রাগ দেখতে পাই। আর এটারই সুযোগ আমি নিয়েছি। ইচ্ছে করে তোকে সেখানে রেখে এসেছি। রনিদের বলেছিলাম যেন তোকে আধমরা করে রাখে।
এতক্ষণে তো কোথায় আছিস কে জানে? থাকবি কোনো হসপিটালে। হাহাহা, ইটস কল্ড লাভ মাইন্ড গেম। আমি বর্ষাকে তোর হতে দেব না, আর বর্ষাকেও আমি সত্যিকারের ভালোবাসা পেতে দেব না। জিসান কথাগুলো বলে একা একা হাসছে। হঠাৎ অনুভব করে কে যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। জিসান ঘুরতেই দেখে একটি মেয়ে হেঁটে নিচের দিকে চলে যাচ্ছে। জিসান জোরে ডাকে, কে কে তুমি? মেয়েটা দাঁড়িয়ে যায়, পিছনে ঘুরে তাকায়। জিসান মেয়েটাকে চেনে না, তবে প্রশ্ন করে, কে তুমি? জিসান, আমি নিধি, তবে আমি আপনাকে চিনি। আপনি আবিরের ভাই হন। নিধি, তুমিই নিধি? তোমার নাম শুনেছি। তা ছাদে কেন আসছিলে? জিসান, আবিরকে খুঁজতে। আবির কোথায়? নিধি, আবির তো আছে বাহিরে। তা আবিরকে কেন খুঁজছ? জিসান, এমনিতে সবাই আসছে, আর তাকে খুঁজে পাচ্ছি না, সে কারণে। নিধি, ও আবিরকে ভালোবাসো নাকি? ছেলেটা খ্যাত বেয়াদব, লুজার। ভালোবাসো তাকে? কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। জিসান, আপনার কথা শুনেই বোঝা যায় আপনি একটা চরম পর্যায়ের বেয়াদব মানুষ। নিধি, নিধি আর কিছু বলল না। জিসান অবাক হয়। প্রথমবার কেউ তাকে এত বেশি অপমান করল, তাও কোনো নোটিশ ছাড়া। মুখের উপর অপমান করে চলে গেল নিধি। জিসান রাগে ছাদের বেড়ি বাঁধে একটা লাথি দেয়। সে ফোন বের করে, রনির নাম্বারে ফোন দেয়। রনি রিসিভ করে। জিসান ভাই, আমরা তো আপনার এলাকাতে। এলাকা তো আমি চিনি, আমরা তো পাশের এলাকাতে থাকি। এখানে আসবেন বলবেন তো? রনি, চুপ করো তো, টাকা আরও দেব, তবে এবার কাউকে মারতে না। একটা মেয়েকে তুলে নিয়ে যাবে। ছেলেদেরকে অপমান করা? কত কর সাহস তার, বোঝাবো অপমান করলে কি হয়। জিসান ভাই রেগে আছেন, পরে না হয় কথা হবে। এখন এসব বাদ দিন, টাকা পেলে কাজ করতে কোনো সমস্যা নাই। রনি, হুমম, আমার কাজ হওয়া চাই। জিসান, জিসান ফোন রেখে দেয়। সে একটি সিগারেট জ্বালালো। জিসান সবার সামনে ভালো সাজলেও ভিতরে ভিতরে একটা শয়তান যেন। মীরা আবিরের দিকে তাকিয়ে থাকে। ঔষধ খাওয়ানো শেষ। মীরা বালিশ নামিয়ে দিয়ে আবিরের দিকে সরে এসে বলে, এবার একটু ঘুমান, সন্ধ্যা হয়ে আসছে। আমার কাজ শেষ, ভাইয়াকে জানাতে হবে। আবির, মানে তুমি কি অর্ডার প্রাপ্ত কাজের মেয়ে নাকি? আবির, ওই খাবির নিজের বাড়ি, একটু ফাঁকিবাজ, তাই সবাই অর্ডার করে কাজের জন্য। কাজের মেয়ে কেন হব? মীরা, না মানে এমনি বললাম। আবির, বুঝছি। ভাবছেন কাজ শেষ আর আসবো না আপনার দেখতে, তাই তো? আহা, এমনটা কেন ভাবলেন? আপনাকে জানালা দিয়ে ধাক্কা দিব। ফাজিল ছেলে, বেশি বোঝে। আমি বোঝাতে চেয়েছি এখনকার মতো কাজ শেষ, আবার আসব, তারপর না হয় আপনার কথা শুনব। আপনি কিন্তু অনেক কম কথা বলেন, আমি দেখছেন কত বকবক করি। মীরা, আচ্ছা আসিও। মীরা আবিরের গায়ে কাঁথা দিয়ে চলে যায় রুম থেকে। আবির আর মীরা বেশ অনেকটা সময় ধরে গল্প করেছিল। মীরাকে সে এখন তুমি করে বলছে। আবির এখন অনেক ভালো অনুভব করে, কারণ এই মীরা বড় মা আর হাতে গোনা কয়েকজন ছাড়া এই প্রথম অপরিচিত একজন আবিরকে এত গুরুত্ব দিয়েছে। তারপর ওয়েটিং ফর নেক্সট পার্ট।